পিরামিড এর আগে ফ্রান্সেও হয়েছে একটা, হুম। পিরামিড মেক্সিকোতেও আছে, চিলিতেও আছে, আছে আর কি। কিন্তু নীল নদের তীরে নেই, নীল এটা ঠিক আছে। নদের তীরে, হ্যাঁ নীল নদের তীরে নাই, দ্যাটস ইট। ধরো 2500 বছর বা 2700 বছর আগে প্রথম পিরামিড হয়েছিল নীল নদের তীরে, তাই না? হুম। এই 2700 বছরের মধ্যে তো আর কোনো পিরামিড হয় নাই। পিরামিডের সাথে তো ইলুমিনাতির সম্পর্ক আছে, তো আপনার সাথে ইলুমিনাতির কি সম্পর্ক? আসর পড়ছে যে লোকজন এগুলো বলে, সারাদিন এগুলোর মধ্যে ঘুরপাক খাইতেছে। কি উগান্ডা থেকে এইবারের আশাটা কি হুট করে আসা নাকি ইন্টেনশনালি আসা, যে অনেকগুলো কাজ আছে সেগুলো শেষ করে? আমি আসার সময় এই ট্রাউজার 2টা নিয়ে আসছি, এটা 2টা নিয়ে আসছি, আর একটা 3/4 নিয়ে আসছি। মানে অনেক কাপড় নিয়ে মুভ করা ঝামেলা, মানে ডিসিশন মেক করা যে আমি সাদাটা না কালোটা, সাদাটা না কালোটা, ডিসিশন মেক করা টাফ, কালোটা ফাইনাল। আফ্রিকা কিন্তু এক্সপেন্সিভ। আমরা মনে করি আফ্রিকা গরিব, নো, আফ্রিকা এক্সপেন্সিভ। একবেলা খেতে গেলে 1500 টাকা লাগে। কোটিতে হিসাব করতে হবে, লাখে সরি, আমি একমত নই। কেউ যদি আমি বলবো যে কেউ যদি এগ্রিকালচার করতে চায় তার অবশ্যই 200 একরের নিচে প্রজেক্ট করা উচিত না। আচ্ছা, এখন আমি গালি খাবো, কারণ আমি অনেক মোটিভেশন দিচ্ছি, অনেক ভালো ভালো কথা বলছি, এখন মানুষজন এই কথা বলবে, নিজে তো গিয়ে করতেছে, এখন আমাদেরকে যেন আমরা যেন না যাই সেই জন্য এই কথা বলতেছে। সো বিজনেস ল হিসেবে আসলে মানে এক্সপোর্ট করে ভাব নেওয়ার কিছু নাই যে আমি এক্সপোর্ট করি। সো তুমি যখন বিজনেসে নামবা, বিজনেস করতে করতে তোমাকে বিজনেসে, রানিং বিজনেসের মধ্যে অনেক জায়গায় পরিবর্তন আনতে হবে। সো আমরা যখন পিরামিড স্টাইলে যখন একটা করব, হালাল রিসোর্ট করব, ওটা ব্র্যান্ডিং স্পেশালি নিশ মার্কেটে গিয়ে হবে। এই যে প্রতারণার বিষয়টা শুনতেছেন বা কথা শুনতেছেন, এটাতে আপনার ফ্রাস্ট্রেশন কাজ করে না বা একটু খারাপ লাগা কাজ করে না? কিন্তু এই অ্যাচিভমেন্ট করতে গিয়ে যেমন একইভাবে যেরকম মানুষের কিছু আঘাতপূর্ণ কথা হজম করতে হবে, এবং একই সাথে মানে কম কম ঘুমিয়ে আগামী 5 বছর মানে জান লড়াই দিতে হবে। আপনার রিস্কটা কিভাবে? রিস্কটা কোন জায়গাটায়? আমার দিকে রিস্ক হচ্ছে আমার তো রিটার্ন করতে হবে, হুম। এটাকে দাঁড় করাইতে হবে। আপনাকে নিজেকে কখনো খুব ক্লান্ত মনে হয় না যে না? আইভরি কোস্টে এমন লোকও বাংলাদেশি আছে যার জমি দেখতে বিমান লাগে। বাংলাদেশি। আমি এত পড়াশোনা করার পরে ওনার নামটা এখনো খুঁজে বের করতে পারি নাই। সে নামই নাই। 5000 একর জমি নিয়ে এত ভাব নেওয়ার কিছু নাই। আমরা হচ্ছে উগান্ডার হিসেবে একটা মিড লেভেল ফার্ম, চুনোপুটি মানে কি চুনোপুটি না, সরপুটি গুলা, মানে বড় পুটি গুলা। আচ্ছা মেনে নিলাম, সরপুটি এরকমই হবে, হ্যাঁ চুনোপুটি সরপুটি গুলা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমাদের জন্য অনুপ্রেরণা পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে। ওয়েলকাম ব্যাক সাম্প্রতিকের সিজন 2-তে। আমি আলামিন আলম আপনাদের সাথে আবার চলে এলাম। একটু পেছনে ফিরে তাকাতে চাই, সেই 2024 সালে আমরা সাম্প্রতিকের সিজন 1-এ একটা পডকাস্ট করেছিলাম মুজাহিদুল ইসলাম জাহিদকে নিয়ে, ফ্রেশি ফার্ম নিয়ে, তার ক্রাউড ফান্ডিংয়ের প্রতারণার বিষয়গুলো নিয়ে। টাইটেল এরকম ছিল, ডেফিনেটলি এটা ওরকম ছিল না। তো সেই বিষয় নিয়ে আজকে আবার আমরা মুজাহিদুল ইসলাম জাহিদকে আমাদের স্টুডিওতে দেখেছি। রিসেন্টলি তিনি উগান্ডায় ছিলেন, 1 বছরের মতো সময় ছিলেন, উগান্ডা থেকে ঘুরে এসেছেন এবং অনেক অনেক অভিজ্ঞতা নিয়ে আমাদের সামনে এসে বসেছেন, এবং আমরা অনেকগুলো কথা বলবো, অনেক কিছু জানবো। দর্শক, এর সাথে আপনাদের যে প্রচুর আমরা ইনবক্সে প্রচুর প্রশ্ন পেয়েছি, কমেন্টেও কিছু প্রশ্ন পেয়েছি, সব প্রশ্নগুলো আপনারা যারা প্রশ্নগুলো করেছেন, আমরা চেষ্টা করব যে প্রশ্নগুলো আমাদের কাছে খুবই রেলিভেন্ট মনে হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমাদের আজকের এই পডকাস্টকে সাজাতে চেয়েছি বা আলোচনা করতে চাইছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করি সিজন 2 সাম্প্রতিকের আজকের পর্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেই, কোথায় গেছে? তাই না? চিন্তা করতেছিলাম হ্যাঁ, যে এই যে টাফ কোশ্চেনগুলো, যে প্রতারণা এই কোশ্চেনগুলো আমাকে ফেস করতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো তারপরে ভাবতেছিলাম যে হ্যাঁ 5 বছর পরে কি হবে, এই প্রশ্নগুলো কতদিন আমাকে নিতে হবে, এটা সিরিয়াস মানে অ্যান্সারটা কি হতে পারে, অ্যান্সার না আসলে ওইটাই, কতদিন এই কোশ্চেনটা নিতে হতে পারে, এটা সিরিয়াসলি মানে সিরিয়াস হয়ে গেছিলাম আর কি। ফানি মুডে থাকার চেষ্টা করতে করতে সিরিয়াস হয়ে গেছিলাম। ওকে, সিরিয়াস কিছু ব্যাপারে তো একটু সিরিয়াস হওয়াও প্রয়োজন, মানে মানুষ যেন আসলে প্রপার জিনিসটা পেয়ে যায়। মানে সিরিয়াস হোক, ফানি হোক, আর যেটাই হোক, মানে প্রপার অ্যান্সারটা পাওয়া এটা একটা জরুরি। মানে যদি এই প্রশ্ন থেকেই যদি শুরু করি, অন্য প্রশ্ন আমার মাথায় ছিল শুরু করবো, কিন্তু এটা থেকেই শুরু করি। মানুষজন আগেও করেছে, আমরা রিসেন্টলি যে একটা প্রশ্ন চেয়েছি সেখানেও এই প্রশ্নগুলোই করেছে যে
এই প্রতারণা মানুষ কবে বুঝতে পারবে? Right. ব্যাপারটা এরকম, বা কত সময় পরে মনে হবে যে এটা প্রতারণা? এই প্রশ্নও ছিল। হুম, হুম। এবং এরকমও প্রশ্ন ছিল, মানে একসাথে অনেকগুলো প্রশ্ন, মানে একই রিলেভেন্ট প্রশ্ন এই জন্য করছি হুম। যে মানুষজন কি এখনো বুঝতেছে না যে উগান্ডায় চলে গেছে, উগান্ডায় চলে গিয়ে সব টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে, বাংলাদেশ থেকে যা নেওয়ার, বা মানে ব্যাপারটা এরকম বুঝিয়েছে যে বাংলাদেশে তো অল্প ছিল, কত টাকা ছিল, 1 কোটি 2 কোটি টাকা, তো সেই 2 কোটি টাকা সে ভালো মতো পে করছে, পে ব্যাক করছে, প্রফিট দিয়েছে, এটাতে লোভ ধরাইছে, হুম। এখন উগান্ডায় ফেরত যাচ্ছে, আরো বেশি বেশি টাকা নিচ্ছে, এখানে আমি গিয়ে বড় আসলে কথা না। হতাশ, মানুষের আমার উপর কনফিডেন্স। হ্যাঁ, এটা হওয়াটাই স্বাভাবিক। আমরা গত 3 বছর 9 মাস হচ্ছে আমরা কাজ করতেছি এবং এই 3 বছর মানে 1-2 কোটি টাকা না, আমরা মোটামুটি 70 কোটি টাকার মতো ফান্ড উঠাইছি। 50 কোটি টাকার মতো আমরা রিটার্ন করছি বাংলাদেশে। সো 1-2 কোটি টাকা না, এটা অনেক টাকা। রিটার্নও করছি আমরা 50 এর মতো। সো মানুষজনের আমার ব্যাপারে এত ছোট ধারণা দেখে আমি একটু হতাশ। ঠিক আছে? আমি তার চাইতে বড় আরকি। ওকে। যেকোনো মানুষ আসলে যেকোনো বিষয়ে মানে কমেন্ট করে। যেমন আমি এই টি-শার্টটা কিনছি, অথবা তুমি পাঞ্জাবিটা কিনছো, অথবা আ তুমি একটা ডিসিশন নিছো, অথবা তোমার কাউকে ভালো লাগছে, অথবা কোনো একটা বই কিনছো, অথবা রাস্তায় যাইতে তুমি রাস্তার পাশে থেমে গেছো, একটা গাছের পাতা পড়া দেখতেছো। তো মানুষ যেকোনো বিষয়ে আ ডিসিশন মেক করে তার ৩ টা জিনিস থাকে। তার নলেজ, তার এক্সপেরিয়েন্স আর তার অ্যাটিটিউড। হুম, তো নলেজটা তো সে পড়াশোনা করে গেইন পাচ্ছে, করছি, হ্যাঁ। গেইন করছে। এক্সপেরিয়েন্সটা সেটাকে এপ্লাই করার পর পাচ্ছে। অ্যাটিটিউডটা আসে আসলে ফ্যামিলি এনভায়রনমেন্ট থেকে। তার ফ্যামিলি থেকে কি শিক্ষাটা সে পাইছে। সো কেউ যখন আমার ব্যাপারে মন্তব্য করে সেটা আমাকে নিয়ে না, তার নলেজ, এক্সপেরিয়েন্স এর মধ্যে অ্যাটিটিউড যেটা সেটাতে কমেন্টস করে। তার নলেজ হচ্ছে তিক্ততা। সে আশেপাশে অনেক তিক্ত অভিজ্ঞতা দেখছে। তার অভিজ্ঞতা অনুযায়ী সে সঠিক। হুম, তার অভিজ্ঞতা এটা। এবং তার যে অ্যাটিটিউড, সে ডিরেক্টলি একজন মানুষের ব্যাপারে প্রমাণ ছাড়াই একটা স্টেটমেন্ট দিয়ে ফেলল। হুম? হুম, সে তার অবস্থান থেকে বলতেছে। সে আমার ব্যাপারে ক্লিয়ারলি জানে না। সো ধরো তোমার সাথে আমার পরিচয় ২০০৭ সাল থেকে। হুম, ওকে? আ এবং তখন আমার যে ফোন নাম্বার ছিল এখনো একই ফোন নাম্বার। সো ওইটাই আছে। নাম্বার বন্ধ করে পালাইতে হয় নাই তখন থেকে এখন পর্যন্ত। সো আ উগান্ডা যাওয়ার ব্যাপার যেটা, সেটা আসলে আমাদের বিজনেসটাকে আরো বড় করার জন্যে। আমরা বাংলাদেশে ৫,০০০ একর মতো জমি, বন্যামুক্ত, উঁচু, স্থায়ী জমি পাচ্ছিলাম না। বাংলাদেশে এখন পর্যন্ত অনেকগুলো স্টার্টআপ হইছে। আমরা ঠিক স্টার্টআপ না, কাইন্ড অফ। বাট আমরা মনে হয় খুব দ্রুততর সময়ের মধ্যে গ্লোবালি যেতে পারছি। সাহসটা হুম, করছি। এরপরের যেটা আসে সেটা সময়ের সাথে আসলে প্রমাণিত হওয়ার ব্যাপার যে আ আমরা কি কাজ করছি, কতটুকু করতেছি, আ যেটুকু বলছি সেটুকু করতে পারতেছি কিনা। সো আমাদের আসলে আগে থেকেই ইভেন এই রুমে যারা উপস্থিত সবাই জানে, আমরা যখন ফেসিবান ১ম শুরু করছি তখন থেকে তারও আগে থেকে আমি উগান্ডা নিয়ে কথা বলছি। সো উগান্ডা আসলে চুজ করাটা এই কারণে না যে আমরা উগান্ডা চলে যাচ্ছি ভিন্নভাবে। উগান্ডা যাওয়ার কারণটা হচ্ছে সারা দুনিয়ার মধ্যে উগান্ডাতে গ্রোথ সবচেয়ে বেশি আসবে জনসংখ্যার। জনসংখ্যার গ্রোথ মানে হচ্ছে সেখানে মিডল ক্লাস বাড়বে। এই সে ব্যাপারে তো আপনি অনেক লেখালেখিও অনেক করছেন। লেখালেখি। তো হুম, আমি আর্জেন্টিনাতে জমি পাচ্ছিলাম সস্তায়, এর চেয়ে সস্তায়। হুম, মোজাম্বিকে এর চেয়েও সস্তায় জমি পাচ্ছিলাম। হ্যাঁ? তানজানিয়াতে পাচ্ছিলাম। তানজানিয়াতে ট্যাক্সটা বেশি, যে কারণে আমরা তানজানিয়াতে যাই নাই। উগান্ডাতে গেছি কারণ হচ্ছে আমাদের এক্সপোর্টের প্ল্যান। আমি যখন এক্সপোর্ট করতে যাব তখন হুম, আমাকে এক্সপোর্ট করার ব্যাপারটা আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করতেছে। ফার্স্ট হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি সবাইকে দিতে হবে। দেন আসে প্রাইস। হুম, হ্যাঁ? কোয়ালিটি, মিনিমাম কোয়ালিটি মিট করতেই হবে। সেটা যে দেশ থেকে সেই প্রোডাক্টটা উৎপাদন হোক না কেন। যদি আ যেমন ইয়ের কথা বলি, সয়াবিনের কথা বলি, অথবা সূর্যমুখী বীজের কথা বলি। সূর্যমুখী বীজ ওইখানেই প্রচুর দাম, বাংলাদেশের চাইতে বেশি, উগান্ডাতেই। বীজের দাম বেশি। হ্যাঁ, সয়াবিন তেল বাংলাদেশে কত এখন লিটার লিটার? আমি তো খাই না সয়াবিন, ওই জন্য আইডিয়া? ১৮০, ৯০, ৯৫ তো এরকম হবে। উগান্ডাতে ৳৩০০ কেজি। কেজি, লিটার, 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 লিটার। লিটার ৩০০ ৩০০ টাকা লিটার। বাংলাদেশী টাকা। সো ওইখানে উৎপাদন করে, ওইখানে কিন্তু যথেষ্ট ভালো বাজার আছে। আচ্ছা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এক্সপোর্ট করতে গেলে একটা এক্সপার্টিজ এর দরকার হয়। আমরা কি ফার্ম শুরু করলাম আর এক্সপোর্ট শুরু করলাম, বিষয়টা এরকম না। ৩-৪ বছর ওখানে আমাদেরকে সারভাইভ করতে হবে। ডেফিনিটলি। দেন আমি এটা এক্সপোর্ট করতে পারবো। যদি প্রাইস ভালো পাই। হুম।
কিন্তু আমি যদি লোকালি ভালো প্রাইস পাই তাহলে তো এক্সপোর্টে হ্যাপা নেওয়ার দরকার নেই, প্রয়োজনও নেই। প্রয়োজনও নাই। সো বাংলাদেশে যদি পাঠায় 180 টাকা কেজি বিক্রি করতে হয়, আর ওখানে যদি উৎপাদন করে আমি 300 টাকা কেজি লিটার বেচতে পারি, তো ওখানেই ভালো। হুম। সো উগান্ডা আমরা গেছি ডেভেলপমেন্টের জন্য, আরো বেশি ডেভেলপমেন্টের জন্য। বাংলাদেশ থেকে আরো অনেক কোম্পানি বিদেশে যাচ্ছে, কতটুকু গেছে, কারা কারা গেছে এটা খোঁজ নেন। আমরা আমাদের জায়গা থেকে শুরু করছি, এবং বাংলাদেশ থেকে যে আমরা শ্রমিকগুলো বিদেশে যায়, মধ্যপ্রাচ্যে যাক, মালয়েশিয়ার দিকে যাক, আমাদের দক্ষ শ্রমিক কি আমরা পাঠাই? মোস্টলি না। মোস্টলি না। সো কেউ হয়তো সারা জীবন কৃষি কাজ করছে অথবা মানে অন্য কাজ করছে, সে নির্মাণ শ্রমিক হিসেবে যাচ্ছে, ক্লিনার হিসেবে যাচ্ছে। যে ক্লিনার হিসেবে যাচ্ছে ও কিন্তু হয়তো গত 20 বছর কৃষি কাজ করছে, 10 বছর বয়সে, সে 30-32 বছর বয়সে বা 25 বছর বয়সে যাচ্ছে, সে কিন্তু কৃষিকাজ ভালো জানে। আমাদের যদি শ্রমিক আমরা বিদেশে পাঠাই, আমরা সবচেয়ে ভালো যেটা জানি কৃষিকাজ জানি। সো আমরা তো কৃষিকাজ করতেই যাচ্ছি। সো বাইরে যাওয়ার যে ব্যাপারটা, সেটা আসলে আমাদের গ্রোথ আরো বেশি করার জন্য। হ্যাঁ, এবং উগান্ডা চুজ করার কারণটা হচ্ছে আর্জেন্টিনা, কম্বোডিয়া বা তাজিকিস্তান বা সাইবেরিয়া চুজ করার তুলনায় ওখানে চুজ করার কারণটা হচ্ছে ভৌগোলিক গঠন। আশেপাশের দেশগুলোতে আমাদের প্রোডাক্ট পাঠানোর সুবিধা, সাউথ সুদান, কঙ্গো, এগুলোতে যুদ্ধাবস্থা দেশ, এবং এখানে কবে স্ট্যাবল হবে এটা জানা নেই, এবং এখানে সবসময় প্রোডাক্ট প্রাইস হাই থাকবে। ওইখানে লোকাল মার্কেটে একটা বিশাল মার্কেট আছে, এবং জনসংখ্যার গ্রোথ অনেক ভালো। বাংলাদেশের একটা মেয়ে যেখানে 1.8 বাচ্চা জন্ম দেয়, সেখানে ওখানে গড়ে 6টা করে বাচ্চা জন্ম দিচ্ছে একটা মহিলা। হ্যাঁ, তো ওদের জনসংখ্যার গ্রোথ অনেক হাই। 25 বছর 72% জনসংখ্যা 5 কোটি লোকের, এবং 15 কোটি লোক হবে আগামী 2050 বা 60-এর ভিতরে। এই গ্রোথটাতে আমাদের ভালো একটা গ্রোথ মানে দখল নেওয়ার সুযোগ আছে, এই জন্য ওখানে যাওয়া। প্রতারণার কথা যখন আসতেছিল, বাংলাদেশে আপনাদের প্রজেক্টের সাইজে কতজন আপনার সাথে ট্যাগ ছিল, মানে কাজ করেছে বা ইনভেস্ট করেছিল? 3000 3,500 হবে। 3000 3,500 থেকে তো আজ পর্যন্ত তো প্রতারণার অভিযোগ কারো কাছ থেকে মনে পাইনি। আপনারা পেয়েছেন কিনা ইন্টারনালি? আমাদের কাছে এখনো, মানে আমাদের দিক থেকে এখন পর্যন্ত কোনো সিঙ্গেল ডিসপিউট নাই, নট এ সিঙ্গেল ওয়ান। এবং এই সংখ্যাটার রিটেনশনটা কেমন হয়েছে উগান্ডার প্রজেক্টের জন্য? যদি এখান থেকে অনেক চ্যালেঞ্জ, আমরা সেটা জানি। আমাদের এখান থেকে উগান্ডাতে, হ্যাঁ, আমরা তো বাংলাদেশ থেকে বিনিয়োগ ওইভাবে নিতে পারছি না, নেওয়া সম্ভব না। সো আমরা প্রবাসী বাংলাদেশের কাছ থেকে বেশি আসতেছে, যদিও আমাদের বাংলাদেশের প্রজেক্টে অনেক প্রবাসী বাংলাদেশের বিনিয়োগ ছিল, ফিলিপাইন থেকে ছিল, অস্ট্রেলিয়া বা আমেরিকা এগুলো জায়গা থেকে ছিল। এখন যেটা ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট আমার দেশের বাইরে থেকে, আমাদের উগান্ডার প্রজেক্টে, এবং কয়েকজন আমাদের প্রজেক্টে অলরেডি ঘুরেও আসছেন ফিজিক্যালি। আচ্ছা। হ্যাঁ, অনু তারেক ভাই গত 2 মাস আগে গেছিল। গত মাসে আমাদের ফ্রেন্ড একটা ঢাকা মাইলস্টোন কলেজেও পড়ায়, ও গেছিল। আগামী মাসে সম্ভবত আলিফ যাবে, ওই যে ছেলে, আচ্ছা, হ্যাঁ, আলিফ ও যাবে। মাসুদ ভাই নমরিক বাংলাদেশ, উনিও আসতে পারে। ওনারা এখন আছে ইয়েতে, কেনিয়াতে। ওখান থেকে আমি ফিরলে আমাদের ওখানে চলে আসবে। এখানে যেরকম কুড়ে ঘরে আমাদের যেরকম গিয়ে যাচাই করার সুবিধা আছে, আমরা ওখানে এই জন্য থাকার ব্যবস্থা করছি। এই যে আপনার জার্নিটা কত, 7-8 বছর টোটাল? 7-8 বছরের জার্নি, এই পুরো লেগে থাকা জার্নি 8 বছর বা 7 বছর? 2015 সাল থেকে আসলে প্ল্যান হচ্ছে উগান্ডা নিয়ে। প্রস্তুতি, যেহেতু আমি এগ্রিকালচারটা অতটা বুঝতাম না, আমি কুইক লার্নার, যে কোনো জিনিস খুব দ্রুত শিখতে পারি। তো 2015 সাল থেকে প্র্যাকটিস করে, ধাপে ধাপে কাজ শিখে তারপর এই জায়গায় আসা। তো তবে অফিসিয়ালি আমাদের বাংলাদেশে প্রজেক্ট আকারে যেটা শুরু করা, সেটা 2021-এর ডিসেম্বরে। আচ্ছা, এর আগে তো আপনি নিজের মতো করে নিজে শুরু করছেন? হ্যাঁ, ধান লাগাইছি, করছি, ধরলাম 5 বছর। মানে আমার প্রশ্ন, মানে এতগুলো মানুষের প্রশ্নের মাঝে আমারই প্রশ্ন যে এতদিন পরেও কি এই যে প্রতারণার বিষয়টা শুনতেছেন বা কথা শুনতেছেন, এটাতে আপনার ফ্রাস্ট্রেশন কাজ করে না, বা একটু খারাপ লাগা কাজ করে না যে কেন এই কথাগুলো আসতেছে, বা এই কথাটাই কেন আসতেছে, বা কবে এইটা শেষ হবে, এই প্রশ্নটা শোনা শেষ হবে? এটা পুরোপুরি শেষ হবে না। আচ্ছা, এখন এটা শুনতে হবে, এগুলোতে ফোকাস না করে আমাকে কাজ করে যেতে হবে। দেন 5 বছর পর যদি এটা স্টেবল হয়ে আসে, তখন এই লোকগুলোর কথা চেঞ্জ হয়ে যাবে, এরকম যে অন্যের টাকায় বড় লোক হয়েছে, মানুষের টাকায়। অন্যের টাকায় বড় লোক হয়ে গেছে। রাইট।
হ্যাঁ না এটা নিয়ে কিন্তু অলরেডি কথা এটার আছে। এটার আরো দুই রকম এক্সাম্পল আমি দিতে পারি। একটা হ্যাঁ। হচ্ছে সায়েন্সের এক্সাম্পল, সেটা হচ্ছে যে জেমস ওয়াট যখন বাষ্প ইঞ্জিন আবিষ্কার করলো, হুম, হুম। টেমস নদীতে বাষ্প ইঞ্জিনটা চালু করে জাহাজ চালানো হবে। সো একটা গ্রুপ অফ পিপল এরা বলা শুরু করলো যে এই ইঞ্জিন কখনো চলবে না। তো যেদিন পরীক্ষা নিরীক্ষা করার কথা, পুরো লন্ডনের অনেক লোকজন ওখানে এসে হাজির। ইঞ্জিন তো চলবে না, একটু মজা নেওয়া যাক। কিছু লোকজন দেখতে আসছে যে হ্যাঁ এটা হয়তো চলবে, আর কিছু লোকজন সাংবাদিক যে দেখি কি হয়, সব করে দেখা যাক। দেখা যাক। কিন্তু আশ্চর্য ব্যাপার, ইঞ্জিনটা চলা শুরু করছে। তখন এই লোকগুলো বয়স করে এই ইঞ্জিন আর কখনোই থামবে না। হ্যাঁ হ্যাঁ, ঘটনা। আচ্ছা, এটা হচ্ছে ফানি অ্যান্সার দিলাম। এখন অন্যরকম একটা মোটিভেশনাল অ্যান্সার দিই। সেটা হচ্ছে আহ, সারা দুনিয়ার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানবকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে সেরা কিতাব কোনটা? কোরআন শরীফ। আলামিন উপাধি, মানে সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে এটা শত্রু রাসূলুল্লাহ যাকে হ্যাঁ, বিশ্বাস হ্যাঁ। করতো। ম্যাচুরিটির দিক দিয়ে সবচেয়ে ম্যাচিউর মানুষটা কে ছিলেন? সবই ওইখানেই সবই থাকবে। থাকবে, তাই না? অ্যান্সারটা ওখানেই থাকবে। সবচেয়ে সেরা মানব, সবচেয়ে সেরা কিতাব, সবচেয়ে সেরা ধর্মটাকে নিয়ে প্রচার হুম, করা যখন শুরু করলেন, সবাই কি ইসলাম গ্রহণ করলো? হুম। আমি কোথাকার কে? আমি তো নগণ্য একটা মানুষ। সো আমাকে এটা শুনতে হবে। এটার অ্যান্সারটা আসলে ভার্বালি দেওয়ার কিছু নাই। এটার অ্যান্সার হচ্ছে কাজে প্রমাণ করা। আচ্ছা। এবং দেখো গত ৩ বছর ৩.৫ বছর আগে আমি যে নাম্বারসগুলো বলতাম, সে নাম্বারসগুলো কি গত ১ বছরে কিছু কিছু পূরণ করতে পারছি কিনা? হুম, কিছু তো অ্যাচিভেবল আছেই। কিছু অ্যাচিভেবল আছে, বাকিগুলো আসলে প্রসেসে আছে। কোনোটা আগে হবে, কোনোটা পরে হবে। প্রত্যেকটা কাজের একটা ফিক্সড টাইম লাগে, এই সময় লাগে। সো আমি যখন এখানে আজকে আসতেছিলাম, আমরা যখন কথা বলতেছি এই সময়ে আহ, পাকওয়াচ, উগান্ডার পাকওয়াচে আমাদের লয়ার এবং একটা ডাচ কোম্পানির লয়ার বসে এগ্রিমেন্ট করতেছে আচ্ছা। ৫.৫ একরের। হ্যাঁ, সো আমি ড্রাফট এখানে বসার আগে আমরা ড্রাফট ফাইনাল করে দিলাম যে এটাতে হবে। হুম, তারা আজকে জাস্ট হাত বায়না $১০,০০০ পেমেন্ট করতেছে। আমি নভেম্বরের ১৫-১৬ তারিখে গিয়ে বাকিটা পেমেন্ট করব। আর ২ মাস পরে এই সপ্তাহে ওখানে সাইনবোর্ড বসবে, বাউন্ডারি ওপেন হবে। আর ২ মাস পরে এই জমিটা আমরা হাতে নিব। জানুয়ারি মাসে আমরা এখানে কাজ শুরু করব। এটা আমাদের রিসোর্ট, যেটা অ্যাগ্রো প্রজেক্ট করার, হুম, অ্যাগ্রো প্রজেক্টের পাশে আমাদের প্ল্যান ছিল যে রিয়েল এস্টেট করব এবং ট্যুরিজম শুরু করব। ট্যুরিজমের হুম। ফার্স্ট পার্টে আমাদের ৫.৫ একর নীল নদের তীরে আজকে এটা হচ্ছে। এটা আর ১টা বাজে, আমরা ১টা থেকে ২:৩০ পর্যন্ত, সোয়া ২টা, ২টা ২০ পর্যন্ত আমরা আরেকটা এগ্রিমেন্ট কমপ্লিট করলাম মৌখিকভাবে। সেটা হচ্ছে আগামী কুরবানি ঈদে ওইখানে একটা টার্কিশ কোম্পানি, টার্কিশ এনজিও বা ডোনেট ফার্ম, ওরা ১,০০০ গরু দান করবে কুরবানি ঈদে, কুরবানি হিসেবে। ওইটার আমরা অর্ডার এবং প্রাইস ফাইনাল করলাম। আগামীকাল আমার উকিল এবং ওই কোম্পানির উকিল, এই টার্কিশ এনজিও উকিল বসে ড্রাফট ফাইনাল করবে। আমরা এখানে বসে এটা ফাইনাল করব। তো ওই টার্কিশ যে ডোনেশন ফার্ম, ওটার দোস্ত ফাউন্ডেশন, এটা জামালপুরের দিকে ওদের বড় অফিস এবং ওখানে কার্যক্রম আছে। বাংলাদেশেও তারা অনেক কোরবানি সময় অনেক কোরবানি দান করেন আর কি। তো ওনাদের ডিরেক্টর যিনি উনি বাংলাদেশি। সো উনি আচ্ছা। উত্তরায় বসেন, আমরা হয়তো ৩০ তারিখের দিকে এগ্রিমেন্টটা সিগনেচার করবো আর কি। এটা তাহলে তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হিসেবেই বলা যায়। হ্যাঁ, আজকে আমাদের চমৎকার দুটো ভালো অ্যাচিভমেন্ট আছে আর কি। আচ্ছা। কিন্তু এই অ্যাচিভমেন্ট করতে গিয়ে যেমন একইভাবে যেরকম মানুষের কিছু আঘাতপূর্ণ কথা হজম করতে হবে, এবং একই সাথে মানে কম কম ঘুমিয়ে আগামী ৫ বছর মানে জান লড়াই দিতে হবে। হ্যাঁ, এবং অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। যেমন এই যে কালকে বললাম যে আমি কালকে বাসায় ঘুমাইছি ৩টা বাজে, ৬টা হুম। বাজে উঠে আমাকে বের হয়ে আবার কাজ করতে হয়েছে। আমি ১৭ তারিখ আসার পর থেকে আজ পর্যন্ত ৬ ঘন্টার বেশি টানা ঘুমানোর সময় পাই নাই। বাকি পুরো ১৮ ঘন্টা, ১৭ ঘন্টা, ১৮ ঘন্টা আমাকে যেখানে রাত সেখানে কাত অবস্থা আর কি। আপনার কি উগান্ডা থেকে এইবারের আসাটা কি হুট করে আসা নাকি ইন্টেনশনালি আসা যে অনেকগুলো কাজ আছে সেগুলো শেষ করতে না, হবে? এখানে বেশ কিছু কাজ ছিল। আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ ছিল। বাংলাদেশে যে আমাদের আউটলেট গুলো আছে মিরপুরে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পল্লবীতে এবং নূরজাহান রোডে আরেকটা মোহাম্মদপুরে। আগামী মাসে শুরু করা হচ্ছে। মোহাম্মদপুরে ছিল, শেরেবাংলা রোডে আমরা এটা সামনে নিয়ে আসতেছি আর কি। আচ্ছা। আর বনশ্রীতে এখানকার প্রোডাক্ট ডেভেলপমেন্টের একটা ব্যাপার ছিল যে আমাদের পণ্য যেটা আছে এটাকে আরো কি ডেভেলপ করা যায়, কোলাজেন সোর্স কি বের করা যায়। আমরা মাসে শুটকি করার ডিসিশন নিছি। আজকে শুটকির কাজ শুরু হয়েছে, মাছ ইন্ট্রোডিউস করা হচ্ছে। সাথে টিমের সাথেও একটা কোলাবোরেশন ব্যাপার আছে। হুম, হুম। আমি আসলে টিম এনার্জাইজড হয়, সেল বাড়ে।
তো গতবার এসে সেল একটা সেল আমাদের যেটা ছিল 3 গুণ সেল বাড়ায় দিয়ে গেছিলাম, এবার হয়তো সেল আর একটু বাড়বে। প্লাস আমাদের ম্যানেজমেন্ট এখন আগের চাইতে অনেকখানি গোছায় আসছে। মাঝখানে আমরা একটু নড়বড়ে ছিলাম, ওটা আর একটু শক্ত করা দরকার। আর টিমের সাথে টাচে থাকাটা জরুরি। আমি যে জাস্ট ওখানে গিয়ে থাকবো, অন্তত 3 মাস 4 মাস পর পর দেশে এসে এখানকার হিসাবগুলো ক্লিয়ার দেখা দরকার। আর তাছাড়া আমাদের ফটিকছড়ি প্রজেক্ট শুরু হয়েছে। হ্যাঁ, এটা শুরু হওয়ার পরে আমরা 500 পিলার, আমাদের 2000 পিলার বানানোর কাজ চলতেছে এখন। আমরা ওটাতে খুব স্পিডে আগাতে চাচ্ছি না। 2000 পিলার বাউন্ডারি লাইনে বসানোর জন্য 2000 পিলারের মধ্যে 500 পিলার হয়ে গেছে। আর হয়তো আমি যাওয়ার আগে বাকিগুলো হয়ে যাবে। তো আমি ওখানে পিলারটাও বসায় যেতে চাই আর কি। ওইখানেও এক নজর ঘুরে যেতে চাই। ফাইনাল প্ল্যান ভিজুয়ালি কি অবস্থায় আছে এটা দেখা জরুরি আর কি। আপনার তো মানে আফ্রিকান আর অনেক তাছাড়া পোষার গাছগুলো অনেকদিন দেখি না, নিজের হাতে লাগানো গাছ, সন্তানের মতো। এই গাছগুলো ওর সাথে অনেকদিন যাওয়া হয়নি। গাছগুলো অনেকদিন দেখা হয় নাই। আমি গিয়ে প্রত্যেকটা গাছ একবার করে চেক করবো আর কি, দেখার ইচ্ছা যে এটা কত বড় হলো, কি অবস্থা। এটা ফান। বাট তাহলে ওই আমার ওই প্রশ্নের আগে আরেকটা প্রশ্ন করি, যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে যে যদিও অনেকবার বলেছেন, অ্যান্সারটা দিয়েছেন, মানে উগান্ডার চেয়ে কি মানে বাংলাদেশের চেয়ে কি উগান্ডার প্রজেক্ট এখন বেশি ফোকাস পাচ্ছে, ব্যাপারটা এরকম হয়ে গেছে কি এখন? না, এটা এটা দুই রকম। একটা হচ্ছে আমার পার্সোনাল ফোকাস উগান্ডার প্রজেক্টের প্রতি এখন বেশি, হুম হুম কিন্তু ম্যাক্সিমাম ফোকাস পুরো টিম ওয়াইজ যদি আমি চিন্তা করি বাংলাদেশি প্রজেক্টে বেশি পাচ্ছে। আচ্ছা। কারণ হচ্ছে আমরা অনেকগুলো প্রোডাক্ট ডেভেলপ করতেছি, মাংস রিলেটেড বা প্রোটিন রিলেটেড। ওভারঅল যদি কাজের পরিমাণ বলি, বাংলাদেশে কাজ বেশি হচ্ছে, ডাটা বেশি হচ্ছে। যেমন আমরা যদি বলি যে সেপ্টেম্বর মাসে আমাদের নতুন কাস্টমার কতজন আসছে, সেপ্টেম্বর মাসে কতজন কাস্টমার আমাদের দোকানে ইন করছে, হ্যাঁ, এগুলো ডাটাগুলো আমরা এখন ক্লিয়ারলি জানি। কত পার্সেন্ট কাস্টমার রিপিট কাস্টমার, যে কাস্টমার রিপিট হইলো না তাদের আসলে কি প্রবলেম হইলো, আমাদের রেডি টু কুকে 3টা পশম কেন পাওয়া গেল, কিউসি টিমের মনোযোগটা কোন জায়গাটায় ছিল। হ্যাঁ, যেমন আমাদের কিউসি এখন নড়বড়ে ছিল, এখন ফিক্সড করা হয়েছে। সে এখন খামারেই থাকবে, সে রাতে জবাই দেওয়া হওয়া পর্যন্ত 6 ঘন্টা ওখানে দাঁড়ায় থাকবে, প্রত্যেকটা চেক করবে। আমরা এসওপি মানে সিকোয়েন্স অফ অপারেশনস, এই জিনিসগুলো আমরা ফিক্স করতেছি, ফিক্স করা হয়েছে। সেগুলো এখন আবার মানে এটা কি বলে, ফিডব্যাক নেওয়া, জবাবদিহিতার মধ্যে থাকা, এই জিনিসগুলো সেট আপ করতেছি। আর সিস্টেম ডেভেলপ না করলে নতুন আরেকজন এমপ্লয়ি আসবে, নতুন আরেকজন ওয়ার্কার আসবে। যখন আমি স্কেল আপ করতে যাব, সিস্টেম ডেভেলপ না করা থাকলে নতুন ওয়ার্কার সে এসে কনফিউজড হয়ে যাবে ওই জায়গাতে। সো এই জিনিসগুলো দাঁড় করানো জরুরি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে যেমন ভাই ব্রাদার, মানে আমরা প্রথমে পার্সোনালি শুরু করা, তারপর সেখান থেকে একটা জায়গায় যাওয়া, সেখান থেকে একেবারে প্রফেশনাল লেভেলে যাওয়া, এই যে ট্রান্সফরমেশনটা, এই মাঝখানে ট্রান্সফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুব এটা চ্যালেঞ্জিং একটা বিষয়। হ্যাঁ, ক্যারেক্টার চেঞ্জ করা, মানে পুরো কোম্পানির ক্যারেক্টারটাকে চেঞ্জ করে ফেলা। হ্যাঁ, যেমন আমাদের অ্যাপ নিয়ে যদি বলি যে হ্যাঁ এত কোটি টাকার কোম্পানি, অ্যাপের চেহারা এরকম কেন, প্রফেশনাল লাগতেছে না, তাই না? সো ইউআইটা ঠিক করা, তো এই কাজগুলো আমাদের এইখানেই বেশি হচ্ছে। উগান্ডা প্রজেক্টে যেটা হচ্ছে, আমাদের প্রতিদিন রিপিট জব, দুম্বাগুলোকে খাওয়াতে নিয়ে যাও। এরিক আর শ্যাম যে ড্রেন খুঁড়তেছে, সে ড্রেন খোঁড়ার কাজগুলো ঠিকঠাক মতো চলতেছে কিনা, ওকে ওটার ওই ট্রাক্টরে ট্রাক্টর নষ্ট হয়েছে, ওটাকে চেঞ্জ করো। রিপিটেড জব, ইনোভেশন এখন অনুসরণ, এখন গ্রাউন্ড ওয়ার্কগুলো করতেছি এবং এগুলো প্রত্যেকটা বোরিং কাজ, রিপিটেড জব না। পার্সোনালি আমি এখন হয়তো ইয়ের ডিজাইনটা করতেছি, আমাদের রিসোর্টে, নতুন রিসোর্টে যেটা করবো আপার নাইলে, এইটার ডিজাইন করতেছি। আমি প্রাইমারি ডিজাইনগুলো কমপ্লিট করছি, এখন 3Dর কাজ চলতেছে। শুক্রবারে হয়তো আমি 3D হাতে পাবো, ওখানে ইনোভেশনের কাজগুলো। তারপরে ওখানে গিয়ে হয়তো পানির লাইন নাও, ছোট ছোট যে কাজগুলো এগুলো, কিন্তু ওইখানে কিন্তু অনেক বেশি কাজ হচ্ছে তা না, সংখ্যার কাজ এখানেই বেশি হচ্ছে। আচ্ছা, যে প্রশ্নটা করতে চাই, যেটা অনেকেরই, হ্যাঁ, 3 বছর পরে ওখানে কাজ বেশি হবে, 3 বছর পরে ওখানে কাজের ভলিউমটা বেড়ে যাবে। আচ্ছা, যে প্রশ্নটা অনেকেরই প্রশ্ন ছিল, ততদিনে এখানে আমাদের এসওপি এবং সব সিস্টেম রেডি হয়ে যাবে। ওকে, প্রশ্নটা হচ্ছে যে আপনি উগান্ডানে পড়াশোনা করেছেন, উগান্ডানে লেখালেখি করেছেন, উগান্ডানের স্বপ্ন দেখেছেন, বা উগান্ডা আফ্রিকার, ইনফ্যাক্ট আফ্রিকায় যদি বলি, উগান্ডায় গিয়েছেন, যাওয়ার পরে 1 বছর কাজ করলেন, সময় কেটে গেল। আপনার কি এখন মনে হয় যে ডিসিশনটা ঠিক ছিল না ভুল ছিল? মানে এই প্রশ্নটা সবারই ছিল, অনেকেই করেছে, যে ঘুরে ফিরে এই প্রশ্নের প্যাটার্নটা এরকম যে এই 1 বছর কাজ করে আপনার কি মনে হচ্ছে যে আপনার ওই সিদ্ধান্ত, ওই অ্যানালাইসিস সবগুলো ভুল, বা আসলেই সবগুলো ঠিক ছিল? এটা অনেকে জানতে চেয়েছেন। যেমন 2 সেন্ট পডকাস্টে গিয়ে আমি একটা ভুল কথা বলে ফেলছি, আচ্ছা, ঠিক আছে না, তথ্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা স্বীকার করতে হবে, হ্যাঁ, ওটা দায় নিতে হবে। কিছু তথ্য সঠিক,
চিন্তা হচ্ছিল কিছু হুম, সঠিকটা কোনটা, সঠিক হচ্ছে ডিসিশনটা সঠিক ছিল, হুম, এখন কত বাজেটে সঠিক ছিল। হুম, হ্যাঁ, কেউ কেউ ভাবতেছে যে, অনেকে ভাবতেছে অথবা অনেকে খুবই ইন্সপায়ার্ড, আমরা উগান্ডায় যাব, আমরাও কাজ করব। হ্যাঁ, এখন কেউ যদি কোন বিজনেসের জন্য যেতে চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করতেছে। হুম, আফ্রিকা কিন্তু এক্সপেন্সিভ। আমরা মনে করি আফ্রিকা গরিব। নো, আফ্রিকা এক্সপেন্সিভ। একবেলা খেতে গেলে ১৫০০ টাকা লাগে মানসম্মত খাবার খেতে গেলে। হুম, পাবলিক ট্রান্সপোর্ট কম, প্রাইভেট ট্রান্সপোর্ট বেশি, সেটা কস্টলি। আফ্রিকা এত বেশি বড়, আমাদের ধারণা চেয়ে বড়। আমি চাইলেই দেশের মাথা থেকে মাথায় আরেক মাথায় ১২ ঘন্টা, ১৫ ঘন্টা, ১৬ ঘন্টায় চলে যেতে পারি। হুম, হ্যাঁ, উগান্ডা এক পাশ থেকে আরেক পাশে যেতে ১.৫ ঘন্টা দিন লেগে যাবে প্রাইভেট নিজের গাড়ি থাকলে। তো এখানে ভুলগুলো হচ্ছে যে আহ, যে কাজটা করব সেখানে কত পরিমাণ ইনভেস্ট করা উচিত মিনিমাম। কেউ কেউ ভাবতেছে যে ২০,০০০, ২৫,০০০ বা $৫০,০০০ হাতে আছে, আমি গিয়ে ওই বিজনেসটা করব। এখানে একটা ভুল। কারণ হচ্ছে একটা মানুষের ওখানে গিয়ে বছরে $১৫,০০০ থেকে $২০,০০০ বছরে খরচ আছে। যে কোনো ওয়ার্ক পারমিট, আচ্ছা, লাইসেন্সিং। যেমন আমি একটা কথা বলি, হুম, হুম, ওনারা রিসেন্টলি ওখানে একটা সূর্যমুখী ফুলের বীজের, সূর্যমুখী তেলের একটা ফ্যাক্টরি করছে। ৫টা লোক এখান থেকে নিয়ে গেছে। লাইসেন্সিং এবং ওয়ার্ক পারমিট সব মিলে লাইসেন্সিং এবং ওয়ার্ক পারমিট করতে ওনার $৩০,০০০ খরচ হয়েছে। হিউজ অ্যামাউন্ট। রাইট। সো তার মিস্ত্রি নিয়ে যেতে হয়েছে প্রাইমারি। ৩০,০০০ শুধু ওনার ফ্যাক্টরি করার জন্য লোক নিয়ে যেতে লাগছে। মেশিনের যে খরচ কিন্তু বলি নাই, হুম, হুম, লাইসেন্সিং এবং তাদের ওয়ার্ক পারমিট। সো একটা মানুষের ওয়ার্ক পারমিট এবং লাইসেন্সিং এগুলো করতে $১০,০০০-১৫,০০০ খরচ হয়ে যাবে। প্রতি বছর তার এর পরিমাণ খরচ লাগবে, $১২,০০০, $১৫,০০০ খরচ লাগবে। তাকে সেই পরিমাণ বিনিয়োগ করতে হবে যে পরিমাণ বিনিয়োগ করলে তার ইনকাম উঠে, এই খরচটা করার পরেও তার প্রফিট থাকে, হুম, তাই না? আমার রিটার্ন অফ, আমি খরচ করার পরে আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কত, কত টাকা বিনিয়োগ করলে আমি $৫০,০০০ ইনকাম করতে পারবো বা $৪০,০০০ ইনকাম করতে পারবো, $১৫,০০০ আমার খরচ বাদ দিয়ে আমার বছরে ২০-২৫ লাখ, ৩০ লাখ টাকা প্রফিট থাকবে। আর কেউ যদি ভাবে ভাই আমার ৫ লাখ টাকা প্রফিট থাকলেই হবে, তাহলে এটা খুব রিস্কি হয়ে যায়। যে বছর লস করবে সে বছর ওনার বিজনেস যদি খারাপ যায়, তাহলে সে বছর তো ওনাকে বিজনেস বন্ধ করে চলে আসলে তো ওনার ইনভেস্টমেন্ট আরো হুম, মাইনাসে চলে যায়। হুম, এইটা, এই ম্যাচুরিটি এবং এই গ্রহণযোগ্যতা থাকতে হবে। কেউ কেউ অনেক ভাবতেছে হচ্ছে $৬,০০০ দিয়ে ১০০ একর নিব এবং আমি চাষবাস করব। এটা তো শুধু জমির ইয়ে ভাড়া, লিজ ভ্যালু। তার উপর আরো $১৫,০০০। এর উপর হচ্ছে ওই জমিতে আরো ইনভেস্টমেন্ট, ঘর করার খরচ, ওই জমির সমান মানে জমির ল্যান্ড ডেভেলপমেন্টের খরচ, এই সব কিছু আছে। কেউ যদি আমি বলবো যে কেউ যদি এগ্রিকালচার করতে চায়, তার অবশ্যই ২০০ একরের নিচে প্রজেক্ট করা উচিত না। কমার্শিয়াল যদি কেউ প্রজেক্ট করতে চায়। হ্যাঁ, কেউ যদি এরকম অফার দেয় যে ৩০ একর, ১০ একর জমি নিবে, কাজ করব। এই ১০ একর জমি দিয়ে তার ওই নিজের পার্সোনাল খরচ উঠবে না। ১০ একর জমিতে সে হচ্ছে $১০,০০০ যদি ইনকাম করে, হুম, $২০,০০০ ইনকাম করে, কোনো বছর তার $২০,০০০ ইনকাম হবে, কোনো বছর $১০,০০০ ইনকাম হবে। হুম, তাহলে তার পার্সোনাল খরচই তো আছে $১৫,০০০। সে তাহলে চলবে কিভাবে? মানে তা- নিজের খরচ করার পর তার কি থাকবে? সো এই জন্যে যারা ছোট করে করার প্ল্যান করতেছেন, এখানে কিন্তু আরেকটা বিতর্ক আছে যে ভাই আমি ২০০ একর জমি করলে তাহলে কত বাজেট লাগবে? এটা আমি হুম, লিখছিও, তারপরেও আমি বলি মোটামুটি $১০,০০,০০,০০০ ফান্ড নিয়ে যাওয়া উচিত। আর কেউ যদি $১০,০০,০০,০০০ ফান্ড নিয়ে যেতেই চায়, তাহলে তার কোয়েশ্চেন হবে তাহলে ভাই আমেরিকা, ইউরোপে না গিয়ে আমি কেন ওই উগান্ডায় যাবো। মরার আফ্রিকায় যাব? হ্যাঁ? আ তার জন্যে আসলে তাহলে ওটাই ভালো। সে যদি রিটার্ন অফ ইনভেস্টমেন্টের কোয়েশ্চেনটা যদি তার কাছে ক্লিয়ার না থাকে যে ২০০ একর জমি নিলে পসিবিলিটিস কি? এই কোয়েশ্চেনটা সে যদি নিজের কাছে পরিষ্কার না থাকে, তাহলে তার নিউজিল্যান্ডে যাওয়া উচিত অথবা সে ইয়েতে যেতে পারে, কানাডায় যাওয়া উচিত, ইউরোপে যাওয়া উচিত। আফ্রিকার রিটার্নটা কিভাবে আসবে এটা তাকে পরিষ্কার থাকতে হবে। সে ওখানে গিয়ে কতদিন তাকে মানে বিজনেসে গিয়ে সে ১ম এ লস করবে গ্যারান্টি। আফ্রিকায়? আফ্রিকা, বাংলাদেশেও একটা মুদির দোকান দিলেই সে পরের মাস থেকে প্রফিট করবে নাকি? এটা কি না। সম্ভব? সম্ভব? সম্ভব না তো। যেকোনো বিজনেসের ক্ষেত্রে তো মানে দেওয়ার সাথে, সাথে যে প্রফিট করে ফেলবে ব্যাপারটা মোটেই এরকম না। ইম্পসিবল। হ্যাঁ। ন্যাচারালি খুবই রেয়ার থাকবে যে সারা ১ম থেকে প্রফিট করবে। এটা রেয়ার।
ওটাকে আমরা এক্সাম্পল ধরতে পারবো না। কাজেই এখানে আমাদেরকে দেখতে হবে যে আমি কতদিন লস টানতে পারবো। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমার এত টাকা, আমার এতদিন পর্যন্ত লস যাবে, তারপরে আমি ব্রেক ইভেনে যাব, তারপরে আমি প্রফিটে যাব। বাস্তবতায় থাকতে হবে। সো ওই জায়গাতে ব্রেক ইভেনে যাওয়ার আগেই সে যদি তার সব ইনভেস্টমেন্ট কমপ্লিট করে হাত খালি করে ফেলে, তাহলে সে যদি তার ডিসিশন মেকিং ওখানে ভুল হয়ে যায়, তাহলে ওটা ব্যাকআপ দেওয়ার জন্য তার ব্যাকআপ প্ল্যান কি? ব্যাকআপ প্ল্যান তো নাই। সে সব খরচ করে ফেলছে। সো কেউ যদি খুব বড় আকারে ফার্মিং করতে চায় যে ৫-১০ হাজার একর জমি নিব, তাহলে তাকে বিগ বাজেট করতে হবে। ২০০-৪০০ ২০০-৩০০ কোটি টাকা বাজেট করতে হবে। কেউ যদি এর মিনিমাম করতে চায়, তাহলে এটা শহরের কাছাকাছি করতে হবে। শহরের কাছাকাছি জমির দাম আবার বেশি। তাতে অবশ্যই তাকে মিনিমাম ২০০ একরের প্ল্যান করা উচিত আমার হিসেবে। কেউ যদি মনে করে ৫০ একরে করতে পারবে, সে ওভার কনফিডেন্ট। আমার হিসেবে সে ওভার কনফিডেন্ট। কেউ যদি বলে যে ২৫ বিঘা জমি নিয়ে আমি $৩০,০০০ নিয়ে যাব, আমি ২৫ বিঘা জমি নিব, আমি করব, এটা খুবই রিস্কি আমার মতে। তার মানে যারা আউটসাইডার, মানে যারা উগান্ডার স্থানীয় না, হুম, হুম। তাদের জন্য কি ছোট প্রজেক্ট করা ওখানে আসলেই সম্ভব না? মানে এটা কি একেবারেই মানে ফিজিবল না ওই জায়গায় ইনভেস্ট করা বা যে কোনো বিজনেস করা? আচ্ছা, আমার যে ড্রাইভার ইব্রাহিম হুম, মুসলিম, হুম। ওর ৭৫ একর জমি। ও কিন্তু ২০,০০০ টাকা বেতনে একটা চাকরি করতেছে। ওর নিজেরই ৭৫ ওর একর জমি। নিজের ৭৫ একর জমি। হুম। ওর ওয়াইফের জমি, ওয়াইফের মনে হয় ২টা বাড়ি আছে। ওর বিউটি পার্লার আছে। সে কিন্তু তার জমি ৭৫ একর জমি সে করতেছে না কিন্তু। আমাদের দেশেও তো এরকম হয়। অনেকের এখন অনেক জমি আছে কেন চাষ করে। করতেছে না সেটা একটা কোশ্চেন। হ্যাঁ, তার অ্যাক্সেস টু ইনফরমেশন, তার কৃষিকাজের নলেজ, তার অ্যাক্সেস টু ফিন্যান্স, টাকার টাকা বিনিয়োগ করে যে ওটাকে ওয়ার্কেবল অবস্থায় করবে, এই নলেজটা হয়তো তার নাই। বাট মিনিমাম ওই পরিমাণ বিনিয়োগ করা উচিত যে পরিমাণ বিনিয়োগ করলে তার লাইসেন্সিং, থাকা খাওয়ার খরচ করার পরেও তার একটা প্রফিট আসে। এটা কি কৃষির ক্ষেত্রে এরকম না সব ক্ষেত্রে আমি এরকম? কৃষি ক্ষেত্রে বলতে পারলাম। অন্যান্য ক্ষেত্রেও ব্যাপারটা মিনিমাম তো একটা ইনভেস্টমেন্ট থাকা উচিত। হুম, আমি যেহেতু গোল্ডের বিজনেস জানি না হুম। অথবা ট্রেডিং বিজনেস জানি না, এটা ডিপ ডাউন করি নাই। ওই বিষয়ে আসলে আমার কথা কম বলা উচিত। মানে ভাষা যেটুকু বলতে পারি, এটা ভালো ইনভেস্ট ছাড়া আফ্রিকাতে ইনভেস্ট করতে পারলে, যথেষ্ট ইনভেস্ট করতে পারলে সাইজেবল অ্যামাউন্ট যেটাটুকু দরকার, ওটুকু করতে পারলে এই মানে আফ্রিকাতে খুব ভালো বিজনেস আছে। আপনার আফ্রিকার যে গ্রোথ বা এই ১ বছর, ১ বছরই তো হয়ে গেছে না অলমোস্ট? ঠিক ১ বছর বলাটা ঠিক হবে না। আমি তো অক্টোবরে ওখানে গেছি 0 হাতে। মানে হুম, আমরা আমি অক্টোবরে গেছি। জমি খুঁজছি। আমার ১ম জমির এগ্রিমেন্ট হচ্ছে ডিসেম্বরের ২৫ তারিখে। বড়দিনের দিন মনে আছে। দেন আমরা আ জানুয়ারি মাসে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটা দেই এবং জমিটা আমি হাতে পাই আসলে মার্চের লাস্ট উইকে। হ্যাঁ? এবং মার্চের আ ২৬ তারিখে আমরা ১ম একটা ট্রাকে কিছু জিনিসপত্র নিয়ে ওখানে জমির ভিতরে ঢুকি আরকি। রাস্তা ছিল না। হুম, হুম। ঘাসের জঙ্গল ছিল ৪ ফিট ৫ ফিট। আ ওই জঙ্গল সাফ করে আমাদের যা মানে ২৭ তারিখে, মার্চের ২৭ তারিখে আমরা ওখানে খুঁটি পুঁতি ফার্স্ট। হুম, ঘর করার জন্য যে মাপটা দেওয়া যায় সে খুঁটি পুঁতি। তো আমরা আসলে এটা এপ্রিল থেকে ধরতে পারি যে আমরা অফিসে, তো এপ্রিল থেকে শুরু করে এখন ৬-৭ মাস। তাহলে ৬-৭ মাসের হিসাব হচ্ছে। হ্যাঁ, বাট আপনার ওখানে ফুড স্টেপ ১ বছর কিন্তু ফুট স্টেপ, অ্যা ওখানটায় ফুট স্টেপ, দেন জমি খুঁজে বের করতে হইছে। জমিটা মানে চুক্তি-টুক্তি করে জমির দখল বুঝে নিতে হইছে। জমিতে কাজ শুরু করতে পারছি এপ্রিলে। এপ্রিলে। তো আপনার এই যে যেই ইমপ্রুভমেন্ট ৬ মাস বা ৭ মাস বা ৮ মাসে, এটা কি আপনার এক্সপেকটেশন এর সাথে অ্যালাইন করে বা আপনার প্ল্যান যেটা ছিল সেটার সাথে অ্যালাইন করে? নাকি বেশি করে ফেলছেন, নাকি মনে হচ্ছে যে আসলে যেভাবে করার কথা ছিল সেভাবে করা হয়নি? বা আপনার আ উগান্ডার প্ল্যানকে আবার রিফর্ম করতে হতে আমি পারে কিনা? সবকিছু আসলে মানে দ্রুত করতে চাই। আমার কাজের ধরন হচ্ছে আমি একটু দ্রুত কাজ করতে পছন্দ করি আরকি। হুম, হ্যাঁ, দরকার হলে মানে ১২ ঘন্টার জায়গায় ১৫ ঘন্টা কাটবো। কিন্তু একটু দ্রুত করব। সো এক্সপেকশন যতটুকু ঠিক আছে। আমাদের ওখানে থাকার ঘর হয়ে গেছে, গেস্ট রুম হয়ে গেছে। আমরা এক্সকাভেটর নিয়ে ফেলছি। আ পুকুরের কাজ আর ৪-৫ দিনের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের ফার্স্ট পুকুরের কাজ। আম ড্রেনেজ সিস্টেম এক সাইডটা ডেভেলপ করে ফেলছি। সামনে ড্রাই সিজন আসতেছে। ড্রাই সিজনে আমরা ড্রেনেজ সিস্টেমটা পুরোটা কমপ্লিট করে ফেলবো। তবে এই সময়ের মধ্যেই যে এখন আজকে রিসোর্টের কাজটা হচ্ছে, এটা একটা ভালো প্রোগ্রেস, খুব ভালো প্রোগ্রেস। আমরা যে ১,০০০ গরুর অর্ডারের কথা ফাইনাল হলো, এটা খুবই ভালো একটা প্রোগ্রেস। কারণ হচ্ছে যে এই বছর যদি আমরা এটা সঠিকভাবে সাকসেসফুলি করতে পারি, আগামী বছর ২,০০০ গরুর অর্ডার কনফার্ম অনেকটা। আ সো এটা আ নেক্সট ইয়ার আমাদের
এই ঈদের পরে ঈদটা আমাদের ওই কন্ট্যাক্টে অনেক ভালো কিছু হবে। দেন আমাদের 10 মাস পর থেকে আমরা হয়তো প্রতি মাসে 200 টাকা করে দুম্বা এই কোম্পানিকে ডেলিভারি দিতে পারবো। আহ, আমাদের আরো প্রোডাকশন হবে, আমরা লোকাল বাজারেও খুব ভালো চাহিদা আছে, এটাও করতে পারবো। প্রথম বছরে আসলে আমাদের এমনিতেও খুব বেশি স্পিডের প্ল্যান ছিল না, কারণ হচ্ছে যে ওখানে ধান হয় কিনা, আম হয় কিনা, আমটা হইলে সে আমটা খেতে সুস্বাদু হলো কিনা, ফলন হবে। যেমন তেসো রিজন, আমরা যে রিজনে কাজ করতেছি এটা উগান্ডা তেসো রিজন বলে আর কি, আতেসো। আতেসো এলাকাতে সাইট্রাস অর্থাৎ মাল্টা জাতীয়, অরেঞ্জ জাতীয়, কমলা জাতীয় উদ্ভিদ খুব ভালো হয়, হুম কিন্তু ভালো ভ্যারাইটিটা নাই, জাত যেটা। আমি কিছু ভালো জাত নিয়ে আসছি পরীক্ষামূলক কেনিয়া থেকে। এটা আসলে গাছে গ্রোথ আসছে ভালো, ফল ধরার পরে মুখে দিয়ে বুঝতে পারবো যে আসলে এটা এখানে চলবে কিনা চলবে হবে কিনা, কিনা। এটা প্রফিটেবল হবে কিনা। ড্রাগন লাগাইছি, ড্রাগনের গ্রোথ আমি এখন পর্যন্ত সন্তোষজনক পাই নাই। প্রথমে সার দেই নাই, এখন সার দিছি, এখন একটু মনে হচ্ছে ঠিকঠাক হওয়ার দিকে। তারপরেও ওইটা আসলে 1 বছর একটা ফসল পাইলটিং না করে ডিসিশন নেওয়া উচিত না। আমরা সূর্যমুখী করলাম, সূর্যমুখীতে ফলন যেটুকু আশা করছিলাম তার চেয়ে অনেক কম হয়েছে, কারণ ওয়াটার লগিং ছিল। আমরা বুঝলাম যেটা আমাদের পানিটা বের করে দেওয়া দরকার, এই জন্য দ্রুত ড্রেনেজ সিস্টেমের কাজ চলতেছে এখন। আজকে এই মুহূর্তে 2টা স্কাউটার কাজ করতেছে জমিতে। তো এইটা ড্রেনেজ সিস্টেম করা হয়ে গেলে এখন প্লাস বর্ষার সময় যেটা দেখলাম যে প্রচুর ভিতরে, আমাদের ভিতরে যে জমিগুলো সেখানে ধান হবে। তো ভুট্টা করার তুলনায় অথবা এই যে সূর্যমুখী করার তুলনায় ধানে বেশি প্রফিট আসবে, এটা আমরা বুঝলাম। আচ্ছা, ওখানে মানে ওখানে ধানে বেশি প্রফিট আসবে ধানে ওখানে। বেশি প্রফিট আসবে। সো আমাদের কতটুকু আসবে একটা হচ্ছে অ্যাজাম্পশন মনে মনে করা। আমরা যখন ক্যালকুলেটর নিয়ে বসি, একটা গরুতে প্রচুর লাভ আসে, কিন্তু যখন আমি বাজারে যাব ভুল গরু কিনে নিয়ে আসার কারণে সেই গরু হয়তো 1 লাখ টাকা নিয়ে এসে 98,000 টাকা বেচা লাগতে পারে। হ্যাঁ, আবার আমার যদি সঠিক ডিসিশন হয় তাহলে এটা 40,000 টাকা 1 লাখ গরু, 1 লাখ টাকার গরু 6 মাস পরে এটা হয়তো 1,40,000 বেচা যেতে পারে। হুম খাবার খরচ আছে, মেডিসিন কস্ট আছে। তো কত পার্সেন্ট আসে? হুম, তো এই যে প্র্যাকটিক্যালি অন গ্রাউন্ড কি ফলাফল আসলো এটার উপর ডিপেন্ড করে তখন আমরা 5 একরের পরীক্ষামূলক কাজ করে তারপরে 1,000 একরে যাওয়া ভালো। কিছু বুঝে ওঠার আগে আমরা যদি 5,000 একরে ফসল চাষ করে ফেলি বা 2,000 একরে আমি মালটা লাগাই দিই, যে মালটা তো ক্যালকুলেটরে দেখলাম প্রচুর হিসাব, লাগাইছি, লাগানোর পরে যে মালটাটা দাঁতে কামড় দিলে খুব মিষ্টি লাগার কথা ছিল, কেনিয়াতে আমি খাইছি খুব মিষ্টি, এই মাটিতে এটা হয়ে গেছে টক। তাহলে 2,000 একর জমিতে যে ইনভেস্ট করা হলো, টাইম ইনভেস্ট, টাকা ইনভেস্ট করা হলো, এটা তাহলে লসে চলে যাবে। সো ফার্স্টে আমাদের মেইন প্ল্যানই ছিল পাইলটিং করা, ডিসিশন ফাইনাল করা, অন গ্রাউন্ড কাজ করে ডিসিশন মেক করা, রেজাল্ট দেখে। মানে ফিজিবিলিটি স্টাডি না করে কোনো কিছু না করা। রাইট, ফার্স্টে আমাদের পাইলটিং করতে হবে, ফিজিবিলিটি স্টাডি করতে হবে, প্র্যাকটিক্যালি কাজটা দেখতে হবে। এই সময় পর্যন্ত একটা কাজে ফিজিবিলিটি স্টাডির দরকার নাই। রিসোর্ট। না, দুম্বা গরু আচ্ছা, এটা এরা কেনো, ছেড়ে দাও, এটা খুব ইজি, স্টকের মতো কমপ্লিকেটেড না। সোনা কবে উঠবে, কবে নামবে, রূপার দাম উঠবে নামবে, ঠিক আছে, অ্যানালাইসিসে কোনো কিছু নাই। তুমি গরু কিনবা, মাঠে ছেড়ে দিবা, মানে গ্রোয়িং স্টেজের গরু কিনবা, মাঠে ছেড়ে দিবা, গ্রোয়িং স্টেজের দুম্বা কিনবা, মাঠে চড়াবা, ঘাস পর্যাপ্ত আছে, 4 ফিট উঁচু ঘাস আছে, ঘাসের ভিতরে গরু হারায় যায়। ঘাসের তো বাংলাদেশের মতো কোনো অভাব নাই, ঘাসের কোনো অভাব নাই। মানে খাওয়াতে পারতেছি না ঘাস, হ্যাঁ, এক্সট্রা কিছু কি খাওয়াইতে হয় ওখানে? মানে গরুকে এক্সট্রা কিছু খাওয়াইতে হয় ঘাস ছাড়া? না, ওরা তো এক্সট্রা কিছু খাওয়া শেখে নাই, আচ্ছা, ও ঘাসই খাবে। সো আমরা ওটা কাজেই আমরা প্রথমে যেমন এই যে 4,000 একর, আমরা বলছি 5,000 একর, তাই না? হ্যাঁ 1,000 একর আমরা কাজ শুরু করছি, বাকি 4,000 একর আমরা হাতে পাবো আগামী জানুয়ারিতে। আচ্ছা। আমি যদি ওই জমিটা এই বছর হাতে নিতাম, আমার 1 কোটি টাকা ওখানে আলাদা করে খরচ হইতো, খালি জমিটা আনইউজড অবস্থায় পড়ে থাকতো। হুম হুম হুম। সো এখন আমরা এটা নিচ্ছি আগামী জানুয়ারিতে। এর আগে আমাদের এই যে 1,000 একর আমরা ক্লিয়ার করে ফেলতেছি, ড্রেনেজ সিস্টেম করে ফেলতেছি। এখন জানুয়ারি মাসের পরে গিয়ে আমরা ওই 1,000 একর হাতেও পাবো, আমরা ওটা কাজ শুরু করবো। বাকি 4,000 একর? হ্যাঁ, ওখানে কি কাজ করবো, আমি শুধু ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করে ফালায় রাখবো, হাতও দিব না এখন। এটার কারণ? ড্রেনেজ সিস্টেম করতেই হবে পানি বের হয়ে যাওয়ার জন্য। হুম হুম। আমাদের আগামী 8 মাস 9 মাসে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রথম যে পুকুরটা করা হয়েছে সেখানে মাছ চাষের রেজাল্টটা কি। আচ্ছা। দেন আমরা আগামী বছর যখন ড্রেনেজ সিস্টেম করে দিলে হবে কি, আমাদের ফসল করতে পারবো এদিকে। হুম হুম।
ঘাস টাস লাগায় ফসল টসল যা করার করতে পারবো। গরুর গ্রোথ একটু বেশি আসার জন্য হয়তো আলফালফা গ্রাস এটা লাগাবো, আর 2-একটা গ্রাস লাগাবো। আগের ঘাসগুলো বাদ দিয়ে প্রাকৃতিক ঘাসও খাবে, একবেলা এই ঘাসও খাবে, গ্রোথটা ভালো আসবে। যেমন এখন আমরা হচ্ছে তোমার গ্রিন গ্রামস লাগাইছি, এটা হচ্ছে শুধু দুম্বার জন্য লাগানো হয়েছে, ফসল হিসেবে লাগানো হয় নাই। ওরা খাবে। সপ্তাহে 3 দিন যদি গ্রিন গ্রামসের জমিতে 1 ঘন্টা করে চড়াই নিয়ে আসা হয়, ওরা ধুমধাম বড় হয়ে যায়। সো আমাদের এখন 300-র কাছাকাছি দুম্বা আছে এবং ডেইলি আমরা বাচ্চা পাচ্ছি। বোনাস হিসাবে। হ্যাঁ, সিম্পল ম্যাথ। আমাদের 3000-এর মতো আমরা দুম্বা কিনবো, বছরে আমরা হচ্ছে 4000 4500 দুম্বার বাচ্চা পাবো। ওই 4000 4500 বাচ্চা আমরা সেল করে দিব। আচ্ছা। হ্যাঁ, এটা সিম্পল ম্যাথ। আর গরুর ক্ষেত্রে গরু কিনলাম, 2টা ধরনের গরু করব। যেমন এখন কোরবানির গরু যদি কিনি তাহলে আমাকে ওই গরুগুলোই কিনতে হবে। হ্যাঁ, কোরবানিযোগ্য গরুগুলো কিনতে হবে, যারা ওই যে রেট দিচ্ছে সেই রেটের সাথে ম্যাচ করে কিনতে হবে। এর সাথে আমরা আরও কিছু গরু কিনবো যেগুলো হচ্ছে লং টার্মের জন্য, ভালো ব্রিডের গরু নিয়ে আসবো। এগুলো বাচ্চা দিতে থাকবে, আমরা বাচ্চা আর বিক্রি করবো না, খামারে বাচ্চা খামারেই রয়ে যাবে। তারপর হয়তো 2-3 বছর পরে আমাদের একটা নিজেদের গরুর পাল তৈরি হয়ে যাবে। সাস্টেনেবিলিটির ব্যাপার দিকে চিন্তা করতে হবে। বাজার থেকে গরু কেনার তুলনায় আমাদের যদি প্যারেন্ট স্টক তৈরি হয়ে যায়, এই প্যারেন্ট স্টক থেকে প্রতি বছর আমাদের যে গরু প্রোডাকশন হবে সেটা আমরা সেল করে দিলে আমাকে আরও ইনপুট দেওয়ার প্রয়োজন পড়বে না। তার মানে ওখানে তো আসলে বাংলাদেশের মতো গরু স্লটারিং করার কোনো চিন্তা নেই, মানে জাস্ট গরু সেল করারই চিন্তা, এরকম কিছু বাংলাদেশে যেমন স্লটার করে বিক্রি করা হচ্ছে বা এরকম একটা বিষয়। উগান্ডাতে গরুর প্রাইস অনেক হাই, আচ্ছা আফ্রিকার তুলনায়। বাংলাদেশের চেয়ে কম, আচ্ছা, আফ্রিকার তুলনায় উগান্ডাতে বেশি, বাংলাদেশের চেয়ে কম। বাংলাদেশে কম। এখন আমি যদি নাইজারে যাই, চাঁদে যাই, গরুর দাম অনেক কম। সোমালিয়ায় যাই, গরুর দাম অনেক কম, 200 টাকা কেজি, 250 টাকা কেজি। এইখানে আমাদের তো 500 টাকা কেজি গরুর মাংস। উগান্ডায়। রাইট। আচ্ছা, এটা কিন্তু পজিটিভ দিকটা আছে। হ্যাঁ, ডবল অলমোস্ট। কেন? আমরা বিগ ল্যান্ড নিয়ে ফেলছি। এখন আমি যদি গরু দাম যত বাড়বে আর প্রোডাকশন যদি আমার ইন হাউস হয়, যে আমার নিজের প্যান্ট স্টক থেকে আমি বাচ্চা পাচ্ছি, আমার প্রফিট ম্যাক্সিমাইজ হতে থাকবে চাঁদ বা নাইজারের তুলনায়। কিন্তু কেউ যদি এক্সপোর্ট করার চিন্তা করে, যেমন চাঁদে কিছুদিন আগে একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড অলরেডি একটা সোল্ট হাউস ইন্টারন্যাশনাল মানের হয়েছে, ওরা করছে। তো আমাদের এখানে যদি এরকম প্ল্যান আমরা দেখবো পরে, এখনই না। যদি প্রফিটেবল হয়, হ্যাঁ, আপনার আগে লোকাল মার্কেট যদি ইন্টারন্যাশনাল মার্কেটের চেয়ে ভালো হয়। ইন্টারন্যাশনাল মার্কেটে গরুর প্রাইস হচ্ছে $4 $4.5। এখন এই এক্সপোর্ট না করে যদি আমি ওখানে লোকাল মার্কেটে আমি ফার্ম গেট থেকেই, মানে আমাদের ফার্ম থেকে যদি ওই প্রাইসে বিক্রি করে দিতে পারি, তাহলে আলাদা হ্যাসেল নিতে হচ্ছে না। আমি তখন আলাদা করে শুধু এখানে প্রোডাকশনে ফোকাস করতে পারবো। সো বিজনেস ল হিসেবে আসলে মানে এক্সপোর্ট করে ভাব নেওয়ার কিছু নাই যে আমি এক্সপোর্ট করি। হ্যাঁ, আপনার মনে আমার স্ট্যাটাসটা দেখতে হবে, আমি প্রফিটটা কোনটা ভালো আসতেছে সেটা। কোন একটা আলোচনায় মনে বা কোন একটা লেখায় মনে দেখেছিলাম যে আপনাদের হালাল মিট নিয়ে ইউরোপে কাজ করার যে প্ল্যান, তো সেটার জন্য তো তাহলে আপনাকে এক্সপোর্টে যেতেই হচ্ছে বা যেতেই হবে। গত 2 মাস আগে আমি কেনিয়াতে আমরা 6000 কিলোমিটার জার্নি করছি 15 দিনে, চষে ফেলছি উত্তর সাইডে। মালিন্দি নামে একটা জায়গা পাইছি, আমার মনে হয়েছে মালিন্দির উপর দিকে সোমালিয়া এবং হচ্ছে ইথিওপিয়া, মেইনলি সোমালিয়া এবং মরুভূমি এলাকা, প্রচুর গরু প্রচুর ছাগল। তো মালিন্দিতে কেউ যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড ফার্ম করে সোলার হাউস করে, ওইখান থেকে মোম্বাসা বন্দর 100 কিলো, খুবই কাছে। সো ওইটা একটা ভালো পজিশন হতে পারে। উগান্ডাতে যেটা আমার মনে হচ্ছে যে লোকাল মার্কেটে সাপ্লাই দিয়ে আমি মানে কোলানো যাবে না। হ্যাঁ, কিন্তু ওই পূর্ব আফ্রিকাতে যদি আমি এক্সপোর্ট করতে চাই, এই কথা আরেকবার বলছি, সেটা হচ্ছে এক্সপোর্ট করতে গেলে প্রথম হচ্ছে ফার্স্ট কি মিনিমাম একটা কোয়ালিটি মেনটেন করতে হবে। তারপরে লেভেলে ফাইট হচ্ছে প্রাইস। ব্রাজিল আর্জেন্টিনার প্রাইসের সাথে যদি আমার বিট দিয়ে আমার এই মাংস আমি বিক্রি করতে পারি, নো প্রবলেম। ওটা যদি না পারি, লোকাল মার্কেট ওটা পারতেই হবে তা না, আমি প্রথমে দেখবো লোকাল মার্কেট কি অবস্থা। লোকাল মার্কেট বেচতে পারলে তো ওখানেই শেষ, এবং সেখানে তো আমরা অলরেডি কিছু কন্ট্যাক্ট পেয়ে যাচ্ছি। লোকাল মার্কেটে কিছু কন্ট্যাক্ট চলে আসছে। আপনার মানে উগান্ডায় যাওয়ার পরে কিছু প্ল্যানে কি পরিবর্তন আসছে কিনা? যে ডেফিনেটলি তো আসবে। একটা হচ্ছে খাতা কলমে প্ল্যান করা, আর যখন আমি মার্কেটে গিয়ে অন ফিল্ড কাজ করবো তখন তো কিছু পরিবর্তন আসবেই। যেমন সম্ভবত পুকুরের বিষয়টা এরকম একটা কিছু, পুকুর হোক, ধানের ক্ষেত্রে হোক, ওই দেশের যেমন আমাকে ওইখানে কনসিডার করতে হচ্ছে 3টা জিনিস। 1 নাম্বার হচ্ছে যে ওইখানে হচ্ছে ব্ল্যাক কটন সয়েল, এই মাটিতে কোন ফসলটা ভালো হবে। 2 নাম্বারটা হচ্ছে
মাটি এই মাটিতে কোন ফসল ভালো হবে, ওই ফসলগুলোর মধ্যে কোনটা আমি মেশিন দিয়ে করতে পারবো, লেবার ওরিয়েন্টেড কম, লেবার এনগেজমেন্ট কম, কোন ফসলটা আমি মেশিনে করতে পারবো এটা। 3 নাম্বারটা হচ্ছে কোন ফসলটা আমি প্রিজার্ভ করতে পারবো। টমেটো আমি উৎপাদন করছি, টমেটো যদি আমাকে কাঁচা বিক্রি করে দিতে হয় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব যদি বাজারের মূল্য কমে যায়। কিন্তু আমি ধান উৎপাদন করি, ধান হারভেস্ট করার পরে শুকানোর পরে আমি ওটা 6 মাস রেখে দিয়ে বেচতে পারতেছি, সাথে সাথে আমাকে বেচতে হচ্ছে না, আমি কিছু প্রাইসটা বেড়ে যাব। অল্প কিছু প্রাইসও যখন বিগ ভলিউমে আসবে, 3000 4000 করে ফসল আসবে, তখন ওটা কিন্তু অল্প প্রাইসটাই অনেক কম বেশি হয়ে যায়। সো এই 3টা জিনিস কনসিডার করে আমাকে ডিসিশন নিতে হচ্ছে। এখন আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ওখানকার মাটিটা আসলে কালো রং হলেও এটা এঁটেল মাটি, আঠালো মাটি। আঠালো মাটিতে ধান মাছ দুটোই ভালো হয়। আর মনে হচ্ছে তাই হবে। রেজাল্ট এরকমই মনে হচ্ছে। সো আগের ডিসিশন যেটা ছিল সেটার কিছু কিছু ডিসিশন বদলাবে। 3 বছর পরে এমনও হতে পারে, বিজনেসে এটা খুবই কমন যে তুমি যে কাজটা যেভাবে শুরু করলা, তোমার পিভটিং করতে করতে একটা সময় গিয়ে সেটা পুরো অন্যরকম হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে আমি যেমন বলতে পারি যে আমাদের গরুর মাংস জবাই করে বিক্রির তুলনায় আমাদের মনে হচ্ছে আমাদের শুধু চামড়া নিয়ে কাজ করা উচিত। সিরিয়াসলি। হ্যাঁ, আচ্ছা। কারণ হচ্ছে যে নেট প্রফিট কত, 1 কেজি গরুর মাংস বিক্রি হলো 20-30 টাকা, চামড়াতে আমার নেট প্রফিট তার চেয়ে বেশি থাকতেছে। হ্যাঁ, গতকাল আমরা ফাইনালাইজ করলাম যে আমরা গরুর শুটকি করব। কারণ কি, গরুর শুটকি 3500 টাকা কেজি, আমি ওপেন করে দিচ্ছি কথাটা, 3500 কেজি হচ্ছে শুটকি বিক্রি হচ্ছে। আমরা যদি বোনলেস মিট বিক্রি করি, 1000 টাকা কেজি বিক্রি করতে পারি। যদি আমরা এটা করি না, আমরা মিক্স মাংস বিক্রি করি, আমরা বোনের মানে আলাদা পার্ট শুধু বোনলেসটা বিক্রি করি না ওইভাবে। তো আমরা বোনলেস যদি বিক্রি করি 1000 টাকা কেজি, তাহলে 2.5 কেজি ওজনের যদি আমি শুটকি করি তাহলে 1 কেজি হয়, তাহলে 760 টাকা করে হচ্ছে আমার 800 টাকা করে ধরি, 2000 টাকা। ও না, সরি, এটা তো বোনলেস হচ্ছে 2500 টাকা। 2500 টাকার আমার বোনলেস মিট আমি শুটকি করে বিক্রি করে করতে, ওটাই যদি শুটকি করি ওটা বিক্রি করতে পারতেছি আমি 3500 টাকায়। কিন্তু ওটাই যখন আমি বোনলেস করে বেচতেছি 2500 টাকা। এখন 2500 টাকা থেকে বোনলেস শুটকি করতে মাঝখানে তো প্রসেসিং আছে, শুকাইতে হবে, প্যাকেজিং করতে হবে, এটা কত জোর হবে, 200-300 টাকা হবে। সো আমি ওখানে প্রাইসটা একটু বাড়াই, মানে ওখানে প্রফিটটা আমার বেড়ে যাচ্ছে, নেট প্রফিটটা বেড়ে যাচ্ছে। এটাই যদি আমি পোরশা থেকে করে নিয়ে আসি তাহলে ওয়েট লুজ কম হয়। একটা গরুকে আমি ঢাকায় নিয়ে আসলে সে 10 কেজি ওজন হারায়। আচ্ছা। 10 কেজি ওজন হারানো মানে সে মিনিমাম 5000 টাকা লস করে দিল ঢাকায় আনার কারণে। আমরা যদি ওইখানে জবাই করে 2 মাসের মাংস ফ্রিজিং করে এখানে নিয়ে আসতাম, তাহলে আবার আরেক রকম কথা হতো। তাহলে ওয়েট লুজটা হইতো না। ওই ওয়েট লুজটা হইতো না। এখানে কারণে ওই ওয়েট লুজটা মানুষকে তাজা খাওয়াবো বলে বাজারে গিয়ে যদি তুমি ফ্রিজিং মাংস পাওয়া দেখবে 2 মাস 3 মাসে পুরানো। ডেট খেয়াল করবা। আমাদেরটা গতকাল যেটা জবাই হয়েছে সেটা আজকে বিক্রি হয়ে শেষ হয়ে যাচ্ছে এখন। তো টাটকা। তো এটার জন্য আমাদের 5000 কন্টিনিউয়াস। কিন্তু এটা যদি আমি পোরশা থেকে জবাই করে ওখান থেকে যদি আমি বোনলেস আলাদা করে এখানে নিয়ে আসি, তাহলে আমার ওই লুজটা হচ্ছে না। যে বোনলেসটা এইখানে 1000 টাকা কেজি, ওই বোনলেসটা উগান্ডাতে 600 টাকা কেজি। আমি যদি এখানে মার্কেট তৈরি করার পরে মাংসের শুটকির মার্কেটটা এখানে তৈরি করার পরে উগান্ডা থেকে শুটকি করে ওই শুটকিটাকে এক্সপোর্ট করি বাংলাদেশে, তাহলে আমার প্রফিট আরেকটু বেড়ে যায়। কেজি প্রতি শুটকির কেজি প্রতিতে আরো 200-300 টাকা বেড়ে যায়। মার্কেটে যারা কম্পিটিটর আছে, আমি কম্পিটিটর অ্যানালিসিস ওপেনলি বলে দিচ্ছি, কম্পিটিটর আছে তারা আমাদের সাথে ওই জায়গাতে আটকায় যাবে। আমরা বিভিন্ন অফার দিয়ে প্রমোশন চালাতে পারবো, যেটা অন্যরা পারবে না। সো এটা আমার তো 1 বছর আগে জানা ছিল না। সো তুমি যখন বিজনেসে নামবা, বিজনেস করতে করতে তোমাকে রানিং বিজনেসের মধ্যে অনেক জায়গায় পরিবর্তন আনতে হবে। পরিবর্তনের মধ্যে এটাও হতে পারে যে 4 বছর পরে জাহিদ সিইও হিসেবে যোগ্য না। ওটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাজ ফাউন্ডার হিসেবে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, আমাকে স্টেপ ডাউন করতে হবে। আমি যে কাজ পারি সেখানে চলে যাবে সেখানে, এবং আমি সেটা করব। আমার ইচ্ছা আছে এরকম। আমাদের হয়তো সামনের বছর আমাদের হয়তো সিএ করা ফিনান্স ডিরেক্টর লাগতে পারে, যেহেতু বড় প্রজেক্ট হচ্ছে। এবং তাকে অবশ্যই গুজরাটি হইতে হবে, বাংলাদেশি হলে চলবে না। গুজরাটি হওয়ার শর্ত কেন? কারণ উপমহাদেশের মধ্যে ওরাই সবচেয়ে ভালো ব্যবসায়ী। আচ্ছা। আমার ইন্ডিয়ান পছন্দ না, আমার পাকিস্তানি পছন্দ না অ্যাজ এ হিউম্যান, ওকে, বাট এখানে ইমোশনের ব্যাপার না, এখানে বিজনেসের ব্যাপার।
আমি যাকে যদি প্রফেশনাল পাই, একজন পাকিস্তানের সাথে আমার কাজ করতে সমস্যা নাই। আমি যদি ট্রু প্রফেশনাল পাই, আমি সার্ভিস পাই, আমি একজন ভারতীয় সাথে কাজ করতে আমার সমস্যা নাই। হুম। বিজনেসে এবং ডিপ্লোমেসিতে এটা চলে না, ইমোশন চলে না। তার মানে নেক্সট ইয়ারে দেখা যাবে যে ফ্রেশি ফার্মের উগান্ডা শাখায় একজন গুজরাটি সিএ বসে গেছে। থিঙ্ক বিগ, কেন একজন? আচ্ছা, আপাতত একজন। দেখা যাক। আবার যদি মানে মার্কেটে কাজ করতে গিয়ে যদি আবার ডিসিশন চেঞ্জ হয়, পিভটিং ইজ গুড। হুম হুম আমরা সবসময় চেঞ্জকে ভয় পাই। ইনোভেশন কিন্তু দুনিয়া দাঁড়ায় আছে, এই যে আমরা তুমি আমি চেয়ারে বসে আছি, ক্যামেরা রেকর্ড হচ্ছে, এগুলো সবই তো চেঞ্জ থেকেই আসছে না, চেঞ্জ থেকে, ইনোভেশন থেকে রাইট। আসছে। ইনোভেশন মানেই চেঞ্জ। রক্ষণশীল মানুষ ইনোভেশন পছন্দ করে না, হুম। কিন্তু যারা নতুন পৃথিবী গড়ে, আরো উন্নতি ডেভেলপমেন্টের চিন্তা করে, ভালো কিছু করে, তারা সবসময় নতুন চেঞ্জ। কিছুটা পাগল হতে হবে, কিছুটা পুরো ব্যারিয়ার ভাঙতে হবে, ভেঙে নতুন। নবীর আমলে বনি ইসরায়েল যে অপরাধটা শুরু করছিল সুদ নিয়ে, নবী যে সেটা তো পুরো হারাম করে দিলেন। হুম চেঞ্জ। আমার মতে নূহ আলাইহিস সালামের সবচেয়ে বড় সংস্কারটা ছিল হচ্ছে সুদের বিরুদ্ধে কাজ করা। হুম। এটা আমার মতামত। আলেমরা ভালো বলতে পারবে, আমি আলেম না, বাট আমার পার্সোনাল চয়েস। ওকে, এখানে একটা প্রশ্ন আমরা যেটা পেয়েছি দর্শকদের কাছ থেকে, দর্শক আপনাদের প্রশ্নটাকে সেখানে আবার একটু কানেক্ট করতে চাই। দর্শক অনেকেই বলেছে যে আপনারা বাংলাদেশে একটা কনসালটেন্সি নিচ্ছিলেন শরিয়ার ভিত্তিক বা শরিয়ার কারণে, এখন তো চলে গেছেন একটা খ্রিস্টান কান্ট্রিতে বা খ্রিস্টান বেস কান্ট্রি, যেখানে অনেক রুলস রেগুলেশন খ্রিস্টানের সাথেই সম্পৃক্ত। তো সেইখানে আপনারা কি শরিয়াকে ফলো করবেন না, বা এরকম কোনো প্ল্যানিং আছে কি, বা ওখানে আপনারা কিভাবে মানুষকে স্যাটিসফাইড করবেন যে না এটা শরিয়া ফলো করে হচ্ছে? ধরো বাংলাদেশে একজন খ্রিস্টিয়ান কসাই গরু জবাইতে গরু বিক্রি করতেছে, আমাদের দেশে কি এরকম কোনো আইন আছে যে একজন খ্রিস্টান গরু জবাই করে গরু বিক্রি করতে পারবে না? আইন তো নাই। উগান্ডায় আছে। আচ্ছা, উগান্ডাতে মুসলিমদেরকেই গরু জবাই করতে হবে। উগান্ডার এটা ল? ল। আচ্ছা। জেল জরিমানা হয়ে যাবে উইথিন শর্টেড, মানে খুব অল্প সময়ের মধ্যে। মানে, সো উগান্ডা খুবই লিবারেল কান্ট্রি ধর্মের ব্যাপারে। কিছু ক্ষেত্রে বাংলাদেশের চেয়েও উদার। উদার বলতে আমি বুঝাচ্ছি যে তোমার ধর্ম পালনে তোমাকে কোনো বাধা দেবে না। হ্যাঁ, হুম, ওখানে মসজিদের মধ্যে একজন খ্রিস্টান এসে ঘুমায় যেতে পারে, সমস্যা নাই। হুম। সো ওপেন। হ্যাঁ, একই থালা থেকে একজন খ্রিস্টানও খাচ্ছে, একজন মুসলিমও খাচ্ছে, আমি এটা পজিটিভলি দেখি। হ্যাঁ, ওরা ধর্ম নিয়ে অনেক পজিটিভ। তুমি রাস্তায় যাবা, তুমি আজানের শব্দ শুনবা, কোনো সমস্যা নাই। এবং ওখানে কেউ আজানটাকে বিকৃতিও, মানে ওখানে ধর্ম বিদ্বেষী এই ব্যাপারগুলো বাংলাদেশের চাইতে অনেক কম, এখন পর্যন্ত যতটুকু দেখছি আর কি আমি। আহ, ওইখানে শরিয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা শরিয়ার সার্টিফিকেশনটা বেশি জরুরি নাকি শরিয়ার শেখাটা বেশি জরুরি? কোনো একটা সংগঠন যদি সার্টিফিকেশন দেয়, আহ, সেটা দিতে পারে, কিন্তু আমরা তো ফিনটেক না, ফার্স্ট অফ অল। হুম, ফিনটেক না, আমাদের কাছে, আমরা মানুষের কাছে টাকা নিচ্ছি, আর মানে নতুন নতুন আলাদা আলাদা রকমের ব্যবসায় ইনভেস্ট করতেছি। এই জন্য আমাকে প্রত্যেক মাসে 2-3 বার তাদের কাছ থেকে শরিয়া কনসালটেন্সি নিতে হচ্ছে, বিষয়টা এরকম না। আমরা একই প্রজেক্ট, একই রকম প্রজেক্ট, আমরা যে রিসোর্ট করতে যাচ্ছি ওটাও কিন্তু এখানকার কুড়ে ঘর রিসোর্টের মানে ধরনেই চলবে। সো আমরা যখন দেখতেছি যে আমরা শরিয়াটা মোটামুটি বুঝে বলছি, আমাদের বিজনেস 3 বছর এটাতে কাভার করতেছে, তখন সেখানে আমি দেখলাম যে গত 1 বছরে আমাদের আসলে তেমন কোনো কোশ্চিন নতুন অ্যারেজ করে নাই। সো আমরা এখানে যে প্র্যাকটিস করছি, সেম প্র্যাকটিস আমরা ওখানে কপি করব। আচ্ছা। সো এই কারণে আসলে আমাদের দেখতেছি যে আসলে কস্ট মিনিমাইজেশন ইম্পর্টেন্ট না, মানে আহ, আবার অনেক সময় মনে হয় কি সার্টিফিকেট বিক্রি করতেছি কি, কাজটা আমি সঠিকভাবে করতেছি কিনা, এটা ইম্পর্টেন্ট। এখন আমি যদি ছোট কোনো সমস্যায় পড়ি, তুমিও চিনো আমিও চিনি, আমাদের কিন্তু খুব কাছের মানুষ আছেন যিনি এখন অনেক নাম করা জায়গায় আছে, তার কাছে গিয়ে, হুজুরের কাছে গিয়ে আমি কিন্তু 5 মিনিটের সলিউশনটা নিয়ে আসতে পারি। হুম মানে বসিলার ওই পারে গেলেই হয় আর কি, হুম তাই না? নামটা না বলি আর কি। সো আমাদের আশেপাশে এরকম লোকজনের সাথে আমরা অলরেডি এখন কানেক্টেড। আচ্ছা। সো যখন আমি চ্যালেঞ্জ ফেস করতেছি, তখন আমি কনসেন্ট্রেশন নিতে পারতেছি, নো ইস্যু, দ্যাটস ইট। একটা চ্যালেঞ্জ তো হতেই পারে যে আপনি রিসোর্ট করবেন, হুম হুম আর এখানে তো ম্যাক্সিমামই আসবে তো নন মুসলিম। হুম। তো সেই রিসোর্টটাকে আপনি কিভাবে শরীয়ত ইসলামিক হালাল পন্থায় চালাবেন, এটা কিভাবে ম্যানেজ করবেন? নাম্বার ওয়ানটা হচ্ছে, ওইখানে আরো আমি 2টা রিসোর্ট দেখছি এরকম হুম হুম জাঞ্জিবারে, হুম একটা মদ বিক্রি করতেছি কিনা। হুম আমি মেয়েদের এবং ছেলেদের
তোমার এটা কি বলে আলাদা। সুইমিং পুলটাকে আলাদা করে ফেলছি কিনা, ওকে। কটেজ গুলোতে আমি প্রাইভেসি রাখছি কিনা, হুম হুম। এই ফ্যাসিলিটি। সো আমি সর্বোচ্চ চেষ্টা করতে পারি, তাই না? এবং এখানে আমাদের যখন আমরা সফটওয়্যার বানাবো তখন তো আমি আমার কন্ডিশনগুলো, ড্রেস কোড এবং এগুলো কিছু জিনিস বলেই দিব, রাইট? আমি নিজে যখন জাঞ্জিবারে গেছি দেখার জন্য, কারণ ওখানকার বিজনেস কম্পিটিশন আমার দেখা দরকার, এই জন্য আমি একটা এক্সপেন্সিভ হোটেলে উঠছি। আমি গিয়ে নামতে পারি নাই সুইমিং পুলে। সুইমিং পুলে আমি গিয়ে দেখতেছি অলমোস্ট টপলেস মেয়েরা ছেলেরা একসাথে। ছেলেরা শুধু ওই আন্ডারটা আমি পড়তে পারবো না, আমি তো কোয়ার্টার। ছেলেরা যে ড্রেসে আছে আমি ওই ড্রেসে নামতে পারতেছি না। হ্যাঁ। সো আমি অট ফিল করছি। সো ওখানে যখন আমরা আমাদের ক্যারেক্টারটা শো করব, তো ওইখানে ওই ধরনের লোকজন এমনি বেশি আসবে। এটা কি আসলে এই ট্রাফিকটা কি এই অনেক যেমন ধরো বেশি? আমার বন্ধু বান্ধব, যেমন আমার দাঁড়িয়ে আছে, তোমারও দাঁড়িয়ে আছে, এখানে হুম। আরেকজন উপস্থিত, তারও দাঁড়িয়ে আছে। তো আমার আশেপাশে এই লোকগুলোই বেশি আসে যারা হচ্ছে একটু ধার্মিক। অধার্মিক যারা আসে তারা কিছুদিন পরে কেন জানি ডিসকানেক্ট হয়ে যায় আর কি। সো আমাদের ওখানে পুরোপুরি কন্ট্রোল করা মুশকিল, বাট আমরা তো আমাদের ব্যারিয়ারগুলো, আমাদের কন্ডিশনগুলো আমি তো ওপেন করে দিচ্ছি, বলেই দিচ্ছি। কন্ডিশন ওপেন থাকলো, জানানো থাকলো, কিন্তু কথা হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আবার ট্রাফিক পাওয়া যাবে কিনা? হিউজ। আমি তো ওই জন্য এটা করব। $2 বিলিয়ন মার্কেট, হালাল মার্কেট এখন। হ্যাঁ, $2 বিলিয়ন হারা ট্যুরিজম মার্কেট। ট্যুরিজম মার্কেট। আচ্ছা, তার মানে কি আপনার এবং টার্গেট? উগান্ডাতে, স্পেশালি যদি উগান্ডায় বলো, হালাল ট্যুরিজম করতেছে এরকম আর কোনো রিসোর্ট আছে কিনা আমি এখনো নাম মনে করতে পারতেছি না, সম্ভবত নাই। এটা ভেরিফাই করা দরকার, একটু ভেরিফাই করে লিখে দিও খোঁজখবর করে, বাট আমার জানা মতো এখন পর্যন্ত নাই। সো আমরা যখন পিরামিড স্টাইলে যখন একটা করব, হালাল রিসোর্ট করব, ওটা ব্র্যান্ডিং স্পেশালি নিশ মার্কেটে গিয়ে হবে। আর নিশ মার্কেটে মার্কেটিং করাটা আমাদের জন্য আরো ইজি। তুমি টপ এগ্রিকালচার প্রোডাক্ট ইন উগান্ডা লিখে সার্চ দাও, আমাদের ওয়েবসাইট 1 নম্বরে। আচ্ছা। সো ওইখানে আরো 40টা রিসোর্ট আছে, যারা হচ্ছে সবাই ইকো রিসোর্ট, সবগুলো ডিজাইন অলমোস্ট একই রকম। এবং এরা সবাই হচ্ছে অপারেটর নির্ভর, ট্যুর অপারেটর নির্ভর বিজনেস করে, যাদেরকে 20% ওদের কমিশন দিতে হয়। আচ্ছা, আমাদের স্পেশালি হচ্ছে আমরা এসিও জানি। ওই 40টা রিসোর্টের যে টিম, আইটি টিম, আমি কনফিডেন্ট বা আমরা কনফিডেন্ট যে আমাদের নলেজ তার চেয়ে ভালো, আমরা তার চেয়ে অনেক ভালো ইফোর্ট দিতে পারবো কাস্টমার নিয়ে আসার ক্ষেত্রে। আচ্ছা। ওইখানে বছরে 2 লাখ টুরিস্ট যায়। আমার টার্গেট 2%। 2% যদি আমি মার্কেট ধরতে পারি, মার্কেট সেগমেন্ট করে, মার্কেট সেগমেন্টেশন 2% দখল করতে পারি, এটা $1.2 মিলিয়ন মার্কেট রেভিনিউ জেনারেট করবো আমরা। শুধু উগান্ডাতেই? নো, আমি বলতেছি যে মাসুম ফলসে, হ্যাঁ, মাসুম ন্যাশনাল পার্কে, ওইখানে বছরে 2 লাখ টুরিস্ট আসে। ওকে। এর 2% যদি আমরা দখল করতে পারি, তাহলে আমাদের $1.2 মিলিয়ন আমরা রেভিনিউ জেনারেট করতে পারবো। আচ্ছা। এখন আমাদের যদি এটা 30-40% প্রফিট আসে, তাহলে এটা $5 লাখ $6 লাখ। আমাদের যে ইনভেস্টমেন্ট যাবে যেটা, এটা আমাদের 3 ইয়ার্সে উঠে আসার কথা। রিসোর্টে আমাদের যে ইনভেস্টমেন্টটা যাবে, এটা 3 ইয়ার্সে উঠে আসবে। হ্যাঁ, আপনার মানে সামারি হচ্ছে যে হালাল ট্যুরিজম করে বা হালাল রিসোর্ট করে ট্রাফিক বা লোকজন নিয়ে আসা সম্ভব। 100%। কারণ হচ্ছে জার্মানির যে মহিলাটা সে নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছে, সে ডেফিনেটলি আলাদা করে খুঁজবে যে আমি হালাল রিসোর্ট কোনটা পাবো। আচ্ছা। ওর জন্য আর আমাদের এখানে অপশন খুবই লিমিটেড। এরকম প্র্যাকটিস করার ক্ষেত্রে সরকার থেকে কোনো বাধ্যবাধকতা থাকবে না যে এটা করা যাবে না, ওরকম করা যাবে না, এরকম কি কোনো কিছু আছে কিনা? না, ওখানকার সরকারের তো খুব লিবারেল সরকার। আচ্ছা। প্রেসিডেন্ট মুসেভানি, উনি নিজে খ্রিস্টিয়ান। ওনার সবচেয়ে ভাইদের মধ্যে সবচেয়ে কাছের ভাই যেটা, ওনার সাথে ভালো রিলেশন, ভালো বিজনেস, সেলিম সালে, ওনার আরেক মায়ের মুসলিম সন্তান। আচ্ছা। প্রেসিডেন্টের আপন ভাই সে মুসলিম। আচ্ছা, একদম টপেই তো ওরা লিবারেল এবং সহাবস্থান। আপনার এই রিসোর্টটা কতদিনের মাঝে হয়ে যেতে পারে বা কতদিনের প্ল্যান গোছায় ফেলার জন্য? আমাদের ডিজাইনটা তো একটু কমপ্লিকেটেড। আমার ধারণা আমি 1 বছরের মধ্যে কিছু কাজ গোছায় নিয়ে আসতে পারবো, একটা পার্ট চালু করতে পারবো। ফাইনাল ফিনিশিং এ যে ব্যাপারটাকে সুন্দর অবস্থা নিয়ে আসতে 3 বছর লাগবে। মানে রিসোর্ট স্টার্ট করতে 3 বছর? না, স্টার্ট হয়তো 1 বছর মধ্যে আমি করে ফেলবো। আচ্ছা। বাট
গাছপালা, বিউটিফিকেশন, আদার্স। মানে পুরো লুক অ্যান্ড ফিল আসতে 3 বছর চলে হ্যাঁ, আসবে তো আগে তুমি থেকে। তো কুড়ে ঘরে 3 বছর আগে গেছো, এখন শুরুর সময় গেছি, হ্যাঁ, হ্যাঁ। এখন রিসেন্ট কতদিন আগে গেছো? উম, গত বছর টানিম লাস্ট গত বছর শেষের দিকে। কুরবানির 2 সপ্তাহ আগে। সোহাগ তো এই কুরবানির সোহাগ তো পুরো এলাকা চেঞ্জ করে ফেলছে, তাই না? সো 3 বছর পরে এসে এটা একটা মানে মনে হচ্ছে যে হ্যাঁ, গাছপালা দিয়ে একটা সুন্দর লুক আসছে। প্রথমে তো পুরো ন্যাড়া ছিল, হুম। তো এটা ন্যাড়া থাকবে, মোটামুটি 3 বছর লেগে যাবে সুন্দর একটা। তবে জিনিসটা আইকনিক যেহেতু হতে যাচ্ছে, আমাদের মার্কেটিং প্ল্যান ভালো। আমরা 7-8 আমাদের সম্ভবত 8 মাস লাগবে র্যাঙ্কিং আসতে। আচ্ছা, হ্যাঁ, ওয়ার্ল্ডের র্যাঙ্কিং এ। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ। সো আমাদের 25 তারিখে আমরা অন্তত 17 জনের মতো বসতেছি আগামী 1 বছরে কিভাবে এটাকে র্যাঙ্কে নিয়ে আসা সেটা ডিজাইন করার জন্য। 25 তারিখে আপনার টিম? আমাদের আইটি টিম, আইটি মানে হচ্ছে আমাদের কন্টেন্ট টিম বসবো আর কি। 17 জনের টিম, আমি একজন, 18 জন। আর ওই প্রজেক্টে আমি নিজে ডিরেক্টলি কাজ করব। আচ্ছা। সো এবং যে টিম আছে এরা খুব প্রফেশনাল। সো আমি বললাম তো, আমি তোমাকে বললাম যে অনেকগুলো কিওয়ার্ডে অলরেডি আমরা আফ্রিকান ড্রিমস গত বছর এই সময় 15 থেকে 20 জন গেস্ট ভিজিটর আসতো। এখন আমাদের এটা 150 ডেইলি ক্রস করছে। সো আচ্ছা। আমাদের আগামী 1 বছরে যে টাইমলাইন গোল সেট করা, সেই অনুযায়ী আমরা এই মাসে আমাদের গেস্ট আসার কথা ছিল মান্থলি 100, ডেইলি 100 ভিজিটর। আমরা 150 ক্রস করছি। সো এই বছর শেষে মানে আগামী বছর জুলাই আগস্টে গিয়ে আমাদের গেস্ট আসার কথা হচ্ছে মান্থলি 25,000। এটা 40-50 ছাড়াই যাবে, ডাবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা। সো আমাদের এই জায়গাটাই আমরা সবচেয়ে স্ট্রেংথ, সেটা হচ্ছে যে আমাদের অনলাইন প্রেজেন্স। আর আরেকটা জায়গার ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে ওই রিসোর্টগুলো সবগুলো একই রকম। ধরো 2500 বছর বা 2700 বছর আগে প্রথম পিরামিড হয়েছিল নীল নদের তীরে, তাই না? এই 2700 বছরের মধ্যে তো আর কোনো পিরামিড হয় নাই। হ্যাঁ, পিরামিড নিয়ে কিছু হয়তো বা হয় নাই। হ্যাঁ, নতুন পিরামিড তো নীল নদের পারে তো হয় নাই। না, নীল নদের পারে হয় তো এই 2700 বছর পর আরেকটা নীল নদের পারে আরেকটা নতুন পিরামিড হতে যাচ্ছে। আচ্ছা, মার্কেটিং প্ল্যান, এটাও একটা বড় মার্কেটিং প্ল্যান। আমরা ব্যাপক পিআর করতে পারবো, আচ্ছা। ব্যাপকভাবে। এখন একটা প্রশ্ন যেটা অনেকেই করছে, যারা বাংলাদেশে ইনভেস্ট করেছে এরকম, বা দেশের বাইরে করেছে সম্ভবত এরকম, যে আমরা যে আপনার সাথে ইনভেস্ট করছি, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট, যে শেয়ার কিনছে আপনার ফার্ম, মানে এগ্রিকালচার ল্যান্ড অথবা গরু বা যেটাতেই হোক না কেন ফার্মের, আসলে এদের ভবিষ্যৎটা কি? আপনি অনেক সময় অনেক কথা বলেছেন বা অনেকভাবে উত্তর দিয়েছেন এটাই। আবার নতুন করে প্রশ্নটা আসছে যে উগান্ডায় গিয়ে তো এখন হচ্ছে অনেক কিছুই করতেছে, তো আমাদের আসলে কারণ দেখা যাবে যে একটা লোক 10 লাখ টাকা বা 15 লাখ টাকা বা 20 লাখ টাকা ইনভেস্ট করেছে, তো আমাদের দেশের কনটেক্সটে এটা মিডিল ক্লাসের জন্য অনেক টাকা। 15 লাখ টাকা 20 লাখ টাকা এখন অনেক টাকা, যদি সোনার দাম অনেক বেশি। তো সেই জায়গা থেকে তাদের প্রশ্ন যে আসলে আমরা তো এখানে যদি ইনভেস্ট করি, বা এরকম আমাকেই প্রশ্ন করেছে, যেহেতু আমি প্রশ্ন চেয়েছি যে আমরা যদি ইনভেস্ট করি, মানে দর্শকদের প্রশ্ন যে আমরা যদি ইনভেস্ট করি, তো আসলে আমরা ফিউচারে কিভাবে কি হচ্ছে। আমাদের প্রথম পডকাস্টে এরকম কিছু প্রশ্ন করেছে, আপনি অ্যান্সারও দিয়েছিলেন। তো তখনকার পার্সপেক্টিভ অলমোস্ট 1 বছরের কাছাকাছি চলে আসছি আমরা। তো তখনকার পার্সপেক্টিভ থেকে আর এখনকার পার্সপেক্টিভ থেকে আপনি কি উত্তর দিবেন এই জায়গায়, যে তারা তাদের ফিউচারটাকে কিভাবে ফ্রেশি ফার্মের সাথে দেখতে পাচ্ছে বা দেখতে পাবে? রিস্কটা তো আমারও। আপনার রিস্কটা কিভাবে? রেপুটেশন, সবকিছু লাইফ, আমার সবকিছু এখানে এখন। হ্যাঁ, তো রিস্কটা কোন জায়গাটায়? আমার দিকে রিস্ক হচ্ছে আমার তো রিটার্ন করতে হবে, এটাকে দাঁড় করাইতে হবে। সো আমাদের যেটা বেসিক প্ল্যান ছিল সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম ইনভেস্টটা ল্যান্ডে করব। আমাদের 200 কোটি টাকার মধ্যে ধরো 200 কোটি টাকা ফান্ড উঠলো, এটার মধ্যে আমার 120 কোটি টাকার মতো অ্যারাউন্ড প্ল্যান আছে যে আমি ল্যান্ডে যা আছে তাই করব, ল্যান্ডে ইনভেস্ট করব। এখন দেখা গেল কেনিয়ার সাথে উগান্ডার যুদ্ধ লেগে গেছে। 10 বছর যুদ্ধ লেগে গেলে সোনা চুরি হয়ে যাবে, জমি তো তুলে নিয়ে চলে যাবে না, থামবে। হ্যাঁ, যেমন আমাদের পাশে আছে হচ্ছে সাউথ সুদান, ওখানে সবসময় একটা আনরেস্ট অবস্থা আছেই। আনরেস্ট অবস্থা আছে বলেই ওখানে একটা লাউয়ের দাম 600 টাকা, এবং সেটা উগান্ডা থেকেই যায়। 600 টাকা একটা লাউ বাংলাদেশি টাকা। কাঁচামরিচ থেকে শুরু করে, কাঁচামরিচ তো খুব একটা খায় না, টমেটো, যে কোনো সবজি, যে কোনো কিছু, সুই সুতা, হাঁড়ি পাতিল যা আছে সব উগান্ডা থেকে যায়। কঙ্গোতেও তাই, সব এখান থেকে যায়। এবং কঙ্গো, সাউথ সুদান আমার মনে হয় না নিয়ার ফিউচারে এটা স্টেবল হওয়ার সম্ভাবনা আছে। ওদের জন্য এটা খারাপ, আমাদের জন্য এটা অপরচুনিটি।
হুম, সো আমাদের ল্যান্ডে ইনভেস্ট যেটা সেটা আমাদের আহ, যেমন আমাদের যে রিসোর্টের জমি কিনতেছি ওটা একটা ডাচ কোম্পানির কাছ থেকে নিচ্ছে হচ্ছে এখন। ওটা 2021 সনে মালিকের কাছ থেকে, জমির মালিকের কাছ থেকে ডাচ কোম্পানি, ট্যুরিজম কোম্পানি তারা কিনে নিছিল। কিনে নিয়েছে একবারে কিনে নিয়েছে। হ্যাঁ। আচ্ছা। সো এটা কিনে নেওয়ার পরে এটাকে আমরা নিচ্ছি। ওরা কিনে নিচ্ছে হচ্ছে টাইটেলটা, টাইটেল আছে লিজ হোল্ড। হুম হুম লিজ হোল্ড মানে লিজ, 49 বছর লিজ। কেনা বললো না, এটা একটু ক্লিয়ার করি। 49 বছর লিজ, ওইখান থেকে এখানে মনে হয় 4-5 বছর গেছে। এটা যখন আমরা নিয়ে নিব 5 থেকে 6 বছর পরে এটাকে আমরা সরকারের কাছ থেকে ফুল লিজ হোল্ডের জন্য অ্যাপ্লাই করলে এটা আমরা পেয়ে যাব। তখন এটা 99 বছর হয়ে যাবে। এরপরে কোম্পানির ডিরেক্টর হিসেবে আমি যখন পাসপোর্ট হয়ে যাবে তখন এটা আমরা একবারে ফ্রি হোল্ড করে নিতে পারবো মানে সারা জীবনের জন্য সারা জীবনের জন্য। মানে এটা কোম্পানির হয়ে যাবে, আমার না, বাট মানে কোম্পানির কোম্পানির হয়ে যাবে। হ্যাঁ। কোম্পানির জন্য হয়ে যাবে। সো এটা কেনাই আর কি, ল্যান্ড ডেভেলপ করলে সেটা আর ওখানে মানে এখানে আর এটাকে ক্যান্সেল করে না আর কি। সো আমরা যে ফুল অ্যাসেটটা কিনতেছি এটার 25 বছর পরে যে এটাকে এটার যে ল্যান্ড ভ্যালু আসবে, রিসেল ভ্যালু আসবে, ওইটা আমাদের ধারণার চাইতে কিছুটা বেশি। আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টাকার এবং আমাদের ইনভেস্টমেন্টের সিকিউরিটি। এখন কোনো কারণে এবং আমরা তো শুধু উগান্ডাতে পারচেস করব না, আমরা উগান্ডাতে শুরু করছি, কেনিয়া এবং তানজানিয়াতেও আমরা যাব। যদি 5 বছরের মধ্যে আমরা যথেষ্ট ভালো অবস্থায় যাই তাহলে হয়তো পশ্চিম আফ্রিকার কিছু দেশেও আমরা এক্সপান্ড করব। ওই সময়ের ওপর ডিপেন্ড করতেছে। আমাদের বিজনেস অনেক ভালো হয়ে গেলে যদি আমাদের আইডল মানি পড়ে থাকে, আইডল মানি আমি রাখার পক্ষে না, ল্যান্ডে ইনভেস্ট করে ফেলার পক্ষে। হুম হ্যাঁ। সো সেটা সর্বসম্মতি ক্রমেই হবে। আমি একা ডিসিশন নিব না, ওই সময় গিয়ে আমি আর একা ডিসিশন নিব না, গ্রুপে আমরা ডিসিশন নিব। এখন আমরা একা ডিসিশন নিচ্ছি হচ্ছে ওখানে অনফিল্ডে আমি আছি, দেন আমরা একটা অপশনগুলো করবো যে এটা করা যেতে পারে। মিড প্রসেসিং করা যায় কিনা সেটাও তো মানে পরে ভাবা যাবে আর কি। তো সব মিলিয়ে আমাদের ফিউচারটা আসলে আমরা যেহেতু ল্যান্ডে যাচ্ছি সে কারণে আসলে ট্রেডিং যেটা হবে ট্রেডিংয়ে প্লাস মাইনাস হতে থাকবে। বাড়ি ভাড়া যেটা সেটা আমাদের প্রতি মাসে আসবে। এখন ধরো আমাদের অ্যাগ্রো ফার্মে সাপোজ ডিজাস্টার হলো, খরা হলো অথবা অন্য কোনো সমস্যা হলো, এই বছর লস গেল, আমাদের রিসোর্ট থেকে ব্যাকআপ আসবে, বাড়ি ভাড়া যেটা পাবো সেটা থেকে ব্যাকআপ আসবে। করোনা হলো, রিসোর্ট বন্ধ থাকবে, তখন এগ্রিকালচার গ্রো করবে, এগ্রিকালচার আমরা ভালো প্রফিট করব এবং আমাদের বাড়ি ভাড়া থেকে আমি পাবোই। এটা হচ্ছে আমাদের টিকে থাকার ব্যাকআপ। আর দুনিয়ার যে চিপাতে যেখানেই হোক না কেন ল্যান্ডের প্রাইস 25 বছরে এটা 20-25 গুণ বাড়ে। আপনি যে এই 5 বছর এত দূর আসলেন বা নিয়ে আসলেন, মানে একবারে ওয়ান ম্যান আর্মি হিসাবেই নিয়ে আসছেন, আপনাকে নিজেকে কখনো খুব ক্লান্ত মনে হয় না, যে না আমি মনে হয় অনেক দূর চলে আসছি, একটু না, ক্লান্ত? আমি ওয়ান ম্যান আর্মি হিসেবে আমি আমাকে এতটা এটা দিব না, ক্রেডিট আমাকে আমি দিব না। আমি ফেস হয়েছি বেশি, কিন্তু অনেক বড় একটা পার্ট অমিত টেনে নিয়ে আসছে। ম্যানেজমেন্টও ভালো, যদিও ওর উপর আমি অনেক ঝাড়ি নেই বা মজা নেই, বাট ও অসম্ভব একটা কাজ করছে। ওর প্রতি ও একটা বড় একটা পার্ট ফ্রেশি ফার্মের, ঢাকা টিমের এরা এবং পোষা টিমের এরা, এটা অ্যাকচুয়ালি টিম ওয়ার্ক। হ্যাঁ, আইডিয়া আমার, ব্যাক এন্ডে কিছু প্ল্যানিং আমার, কিন্তু আইডিয়া তো প্রচুর মানুষ করে। আজকে হয়তো পৃথিবীর দুনিয়ার কোনো কোনায় কেউ হয়তো শুয়ে ঘুমায় ভাবতেছে যে ওখানে গিয়ে 5,000 একর জমি করবো। তো এক্সিকিউশনটা আসলে মেইনলি, আইডিয়া প্রচুর আসে। এই যে আমাদের বাংলাদেশে এতগুলো ইউনিভার্সিটি, টোটাল কত ইউনিভার্সিটি হবে আমাদের? এই ইউনিভার্সিটির উপরে 60-এর উপরে প্রাইভেট এতগুলো ইউনিভার্সিটিতে এখন স্টার্ট আপ নিয়ে সবাই তো ছেলে কথা বলতেছে। এখনো হয়তো কোনো একটা রেস্টুরেন্টে কফি শপে বসে হয়তো 5টা ছেলে কোনো একটা বিজনেসে প্ল্যান করতেছে। এই প্ল্যান করাটা ঠিক আছে, যখন সে এক্সিকিউশনে যাবে তখন তাকে সিচুয়েশন বুঝে আরো অনেক ডিসিশন নিতে হবে। এক্সিকিউশন ইজ মেইন। আমার চেয়েও ভালো প্ল্যান অনেকেই করতেছে হয়তো, কে কত এক্সিকিউশন করতে পারবে এটা ইম্পর্টেন্ট। সো আমাদের এক্সিকিউশনে মানে আমি প্ল্যান করছি, কাজ করতেছি, একটা ধরন ঠিক করছি, সবই ঠিক আছে, বাট আমাদের ফুল টিম মিলেই তো এক্সিকিউশন করতেছে। এবং এখন উগান্ডাতে হামিদ, তাসকিন ওরা খুব ভালো কাজ করতেছে।
আমি অ্যাকাউন্টস নিয়ে আমার ১ টাকা চুরি হবে না, এটা আমি আমার প্ল্যানের উপর আমার 100% আমার ফেইথ। দেন আমাদের এখানকার যে টিম ওয়ার্ক, যারা কাজ করতেছে, সাজুর গত পরশুদিন স্টেক কাটতে গিয়ে ওর হাত কেটে গেছে, ওটা পাত্তাই দিতেছে না। লাস্ট কুরবানি ঈদে আমি তো ছিলামই না, গত বছরের আগের বছর আমি কুরবানি ঈদে গরু বিক্রি করছি। এই বছর কুরবানিতে আমি গরু বিক্রি করি নাই, আমার টিমই গরু বিক্রি করে ফেলছে, আমাকে হাতই দেওয়া লাগে নাই, আমাকে আশাও লাগে নাই যে গরু ডেলিভারি কিভাবে হবে, সব ওরাই করছে এবং আমরা ভালো প্রফিট করছি এবার কুরবানি ঈদে। তো এখানে আমি কতটুকুই বা করলাম গত 1 বছরে ঢাকা অফিসে, ঢাকা অপারেশনে বা পোরশা অপারেশনে আমি কতটুকু কাজ করছি, এক্সিকিউশনে কতটুকু কাজ করছি। সো এটা ঠিক ওয়ান ম্যান শো না, আরো কয়েকজন তো আছে, টিম তৈরি হয়ে গেছে অলরেডি, এখন টিম হচ্ছে। এখন এই যে আজকে যে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আমার উগান্ডাতে আমার টিম হয়ে গেছে, হামজা ওখানে এগ্রিমেন্টের কাজটা করতেছে, ওকে আমি ক্যাশ দিয়ে আসে, ও পেমেন্ট করে সেগুলো সব সলভও করতেছে, ওইখানেও আমাদের একটা ভালো টিম তৈরি হয়ে গেছে। ড্রাইভার ইব্রাহিম, সে পাসপোর্ট নিয়ে ওদের ওয়ার্ক পারমিটের জন্য কেনিয়ার বর্ডারে চলে গেছে, আমি নাই, ওখানে ওরাও তো কাজ করতেছে, এরাও পার্ট, সবাই মিলেই পার্ট। আপনার নিজেকে টায়ার্ড মনে হয় না যে এত লম্বা সময় এত বড় বিষয় মাথায় নিয়ে যাচ্ছেন? মনে হয় না যে অনেক টায়ার্ড হয়ে গেল? It's not about the tiredness or business, it's about fun, creating something special one or tremendous. সামথিং নিউ। আমার কাছে এখন ব্যাপারটা দাঁড়ায় গেছে যে কত টাকা আমি ইনকাম করতেছি, কোম্পানি কতটা প্রোগ্রেস করতে, মানে আমার পার্সোনাল ইচ্ছা, পার্সোনাল ড্রিম, পার্সোনাল। আমি তো যেমন আগে একটা সময় ছিল যে আমার কোনো কোম্পানি আমাকে কোনো ওয়েবসাইটের বিল দিলে আমি আগে স্টারে গিয়ে কাচ্চি খাইতাম, এটা আমার নিজেকে নিজে গিফট করতাম, আমি কাচ্চি খেতাম। অথবা যেমন এবার এসে আমি প্রথম দিন যেটা করছি, আমি নীলক্ষেতে গিয়ে তেহারি খাইছি, আমার তেহারি খাইতে ইচ্ছে করছে। হ্যাঁ, তো এগুলো নিজেকে গিফট করা। টায়ার্ডনেসের ব্যাপারটা তো ওটা ফিজিক্যাল ব্যাপার, মেন্টালি টায়ার্ড হচ্ছে কিনা। হ্যাঁ, মূলত এটাই জানতে। হ্যাঁ, মেন্টালি আমি টায়ার্ড হচ্ছি না, কারণ হচ্ছে যে আমার টায়ার্ডনেস যতটুকু, ইচ্ছা, স্বপ্ন আর হচ্ছে ডেডিকেশন তার চেয়ে অনেক বেশি। সো এর কাছে এটা আসলে পাত্তাই পায় না। এখন যদি আমরা অলিম্পিকের কথা বলি, ম্যারাথনের কথা বলি, সে তো দৌড়ায় গিয়ে তার জান দিয়ে দিছে, কিন্তু অ্যাটাক আসতেছে স্পার্টার উপর, সেটা সে জানাইছে, এথেন্সের উপর অ্যাটাক আসছে, জানাচ্ছে, লাইফ দিয়ে দিছে। সো ইটস বিগার দ্যান দ্য লাইফ অর টায়ার্ডনেস অর এনিথিং এলস। এবার আমরা একটা মানে ক্যালকুলেটিভ হিসাব জানতে চাই। আপনার উগান্ডার প্রজেক্টে কেউ যদি 10 লাখ টাকা ইনভেস্ট করে, ধরেন একটা 10 লাখ টাকা একটা অ্যামাউন্ট, যতগুলো কাজ আছে, তো আগামী 5 বছর পরে সেই 10 লাখ টাকা থেকে কেমন রিটার্ন পেতে পারে সব প্রজেক্ট আপনি ইনভেস্ট যেগুলো আছে সেগুলো করলে? আমরা 10 বছর, কত 5 বছর 5 বছর 10 বছর মানে 10 লাখ টাকা ইনভেস্ট করেছে, আজ আগামী 5 বছর পরে তার আলটিমেটলি রিটার্নটা কত হতে পারে, আর মান্থ ইয়ার ওয়াইজ কেমন হতে পারে? 5 বছরের ব্যাপারটা যেটা, আমাদের প্রজেক্টটা তো বিশাল। প্রথম 5 বছরের গ্রোথ আর তারপরের 5 বছরের গ্রোথ, তারপরে 5 বছরের গ্রোথ ডিফারেন্ট হবে, কার্ভটা এইভাবে যাবে। প্রথম 5 বছরের মধ্যে 3 বছর তো আমাদের জমিটাকে শেপে নিয়ে আসতেই যাবে। প্রথম 3 বছরের প্রফিট অনেক উল্লেখযোগ্য হবে না, বাট প্রফিট তো পাবে। হ্যাঁ, আচ্ছা, প্রফিট পাবে। কিন্তু যেমন ধরো আমরা ভাবতেছি যে গরু করবো আর ভেড়া করব, দেখা গেল গরু ভেড়া না, উট করলেই সবচেয়ে বেশি লাভ হবে। এটা বুঝতেও তো একটু সময় লাগবে, ঠিক আছে না? সো প্রথম 3 বছর যাবে আসলে, প্রথম 3 বছর 1 বছর পাইলটিংয়েই যাবে, তারপরে হয়তো আমরা আরেকটু ডিসিশনগুলো আরো পলিশড হবে, থার্ড ইয়ার আরো পলিশড হবে। সো থার্ড ইয়ারের পর থেকে আমরা আশা করতেছি এটা রেঞ্জ বলতে পারি যে 5 to 15% প্লাস মাইনাস, মানে টোটাল ইনভেস্টমেন্ট তার যে পোরশনটুকু এরকম। বাট 5 বছর পরে আমরা আসলে সত্যিকারের, মানে 4 বছরের পর থেকে আমরা সত্যিকারের মজাটা পাওয়া শুরু করবো আসলে। মানে 5 বছরের পর থেকে কি 10 to 15% কি আরো ডবল হয়ে যাবে বা ট্রিপল হয়ে যাবে, এরকম কিছু হতে পারে? এখন হয়তো 5-6% আসবে, সেটা হয়তো 15-16% চলে যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, আমরা মানে অ্যাকুরেট বলতে পারবো আসলে আরো কাজ করার পর। যে আমরা আমরা প্রজেক্ট বর্গায় আমরা কিন্তু এখন বলতে পারি যে এটা বাংলাদেশে কি, মানে মোটামুটি প্রথম ব্যাচে যতটা সংশয়ে ছিলাম, এখন তো অতটা সংশয় না, এখন স্পেসিফিক বলে দেওয়া যায় যে স্পেসিফিক কি হতে পারে, ধারণা করতে পারি, প্লাস মাইনাস কাছাকাছি যায়।
যদি না হিউজ ডিজাস্টার হয় তাহলে, তাছাড়া হুম। ঠিক আছে। ওইখানে ব্যাপারটা এরকমই হবে। আমরা শুরু করছি, আমরা অনুমান করতেছি এরকম হইতে পারে। আমি আসলে একটু কম বলার পক্ষে। হ্যাঁ? আম আমরা যদি শুধু দুম্বার কথা চিন্তা করি, আমাদের ৩,০০০ দুম্বা থেকে ৩,০০০ দুম্বা যদি আমি ৳৬,০০০ করে ধরি, ৩ ৬ ১৮ ৳২ কোটি। তো আমরা যদি ১ বছর পরে গিয়ে পরবর্তী ১ বছরে যদি ৪,০০০ দুম্বা পাই, তাহলে তো ৬ ৪ আ ৪ ৬ ২৪ 24 ওই সেম 100 মানে অনেক এক প্রফিটের হিসাব করো, খরচ বাদ দিয়ে। আচ্ছা। কিন্তু আমরা বলতেছি তো আমরা হয়তো ম্যাক্সিমাম হয়তো ১৫-২০% ২৫% পর্যন্ত যাইতে পারি। কিন্তু রিয়াল যেটা হবে আমরা তো সেটাই শেয়ার করব। হুম। আবার সবকিছু ক্যালকুলেটর চেপেও আসে না। হ্যাঁ, কিছুদিন আগে একটা এরকম পডকাস্ট দেখলাম যে ৳১২,০০,০০০ সে ৳৫,০০,০০০ ৬ মাসে গরু থেকে প্রফিট আসবে। এটা ইনসেন। হুম। এটা পসিবল। সো মানে এটা প্র্যাকটিক্যাল ডাটা থেকে বলা উচিত। সো আমাদের আ ৪,০০০ দুম্বার বাচ্চা হলো, কিন্তু ওই বছর একটা মড়ক লেগে ১,০০০ দুম্বা মারা গেল। প্রাকৃতিক মানে কোনো একটা কারণে। তাহলে ৩,০০০ থাকবে। তবে যত বড় পশু, এইজন্য আমি মুরগি করতে চাই না, হাঁস করতে চাই না। যত বড় পশু তত বেশি এটার রিস্ক ফ্রি। রিস্ক ফ্রি। সো আমরা যদি ৪,০০০ দুম্বা পাই, ৳৫,০০০ করে ৳২ কোটি। এখন যদি আমাদের ৳৩০,০০,০০০ মতো খরচ থাকে, ৳৭০,০০০। তাহলে মোটামুটি 35% মানে ১৬-১৭% ইনভেস্টর পাবে। এরকম। আরেকটু ভালোভাবে ম্যাথটা করলে, খাতায় করলে বোঝা যাবে আরকি। এটা তো মানে এই প্রশ্নটা আমার নিজে থেকে করা। করার কারণ হচ্ছে যে একজন এই কমেন্টে এসেই এই প্রশ্নটাই করেছে যে, হুম, হুম, হুম। আমি যদি ব্যাংকে রাখি তাহলে এত পার্সেন্ট পাবো, এত টাকা পাবো, এইভাবে পাবো, হুম, হুম, সেইভাবে হুম। পাবো। এই প্রশ্নগুলো এবং করেছে। ব্যাংকের সেফটি বেশি। হ্যাঁ, ব্যাংকের সেফটিও বেশি এবং হুম। হচ্ছে কোনো রিস্ক নেই, ওই যে পালিয়ে যাওয়ার Definitely. ভয় নাই, কোনো কিছু নাই। আমি ওনার সাথে 100% একমত। উনার যদি সুদ খেতে ইচ্ছে করে উনি খেতে পারে। এই প্রশ্নটা তো এখানেই ছিল যে আসলে আপনি ব্যাংক থেকে সুদ খেতে চান কিনা বা আপনি ব্যাংক That's থেকে it. ইন্টারেস্ট নিতে চান কিনা? যার চয়েস ওই যে বললাম, হ্যাঁ। তার নলেজ, এক্সপেরিয়েন্স এবং অ্যাটিটিউড। হুম, 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 হুম। ওনার নলেজ, এক্সপেরিয়েন্স, অ্যাটিটিউড থেকে ওনার জন্য ওটা সঠিক। আচ্ছা। আপনার কাছেও সম্ভবত এই প্রশ্নটা অনেক এসেছে। আপনি অলরেডি একটু আগে বলেছেন। তো সেই প্রশ্ন থেকে আরেকবার প্রশ্ন করি যে, অনেকেই ব্যক্তিগতভাবে যেতে চাচ্ছে। মানে কোম্পানি যে না, কোম্পানি ঠিক আছে অনেক বেশি টাকা লাগবে। আমি ব্যক্তিগতভাবে গিয়ে উগান্ডায় যেহেতু আপনার পোস্ট বা সবকিছু দেখে অনুপ্রাণিত যে না, মোটিভেটেড, হ্যাঁ। অনেক কিছু করার সুযোগ আছে মনে হয়, যায় মনে হয়। তো ব্যক্তিগতভাবেও যেতে চায় যে ঠিক আছে আমি গিয়ে কিছু একটা করে ফেলি। তো এই যে ব্যক্তিগতভাবে যারা করতে চাচ্ছে, চিন্তা করছে, তাদের ব্যাপারে কি বলবেন? তাদের ব্যবসায় বলার কথা যে আসলে আপনি কস্টিংটা হিসাব করেন ফার্স্ট। হুম, হুম। যা করতে চাচ্ছেন সেটা কস্টিংটা হিসাব করেন। আ আপনার $২,৫০০ পার ইয়ার ওয়ার্ক পারমিট কস্টিং আছে। পার্সোনালি প্রতি মাসে $১,০০০ মিনিমাম খরচ আছে। এই $১৫,০০০ খরচ ধরার পরে তারপরে চিন্তা করেন। যেটাই সেই করতে ঘুরে চান। ফিরে ১৫,০০০ এর ম্যাথটাই চলে আসবে। আমার তো বেঁচে থাকতে হবে। ওইখানে বিজনেসগুলো লাইসেন্স এবং এগুলো তো করতে হবে। এটা পার্সোনালও হতে পারে, কোম্পানি হতে পারে, যেটাই হোক না কেন। কোম্পানি হলে তার আরো বেশি লাগবে। এখন সে কয়জনকে নিয়ে যেতে, প্রতিজনের ওয়ার্ক পারমিটের ব্যাপার আছে, খরচের ব্যাপার আছে। তার মানে এটা মানে বড় স্কেলের ইনভেস্টমেন্ট যদি না হয়, মানে হিউজ। এট লিস্ট মিড লেভেলের কোটিতে হিসাব করতে হবে। লাখে সরি, আমি একমত নই। অনেকে একমত হতে পারে, কিন্তু তারা এটা রেজাল্ট পাওয়ার পরে বলতে পারবে। মানে পার্সোনাল যদি আমার ১ কোটি টাকা থাকে তাহলে কি আমি যেতে পারি? গিয়ে খুব ছোট করে শুরু করা যেতে পারে। মানে কিন্তু আসলেই ১ কোটি, ২ কোটি বা ৫ কোটি পার্সোনালি গিয়ে বিজনেস করা বা ইনভেস্ট করে শুরু করে, এটা কি ফিজিবল মনে হয় আপনার কাছে? আপনার এক্সপেরিয়েন্সটা কি বলে? আমার কাছে ফিজিবল মনে হয় না। ২ কোটি টাকা তো ফিজিবল মনে হয় না। ২ কোটি টাকাতে ফিজিবল মনে হয় না। না। আচ্ছা। এখন আমি গালি খাবো। কারণ আমি অনেক মোটিভেশন দিছি, অনেক ভালো, ভালো কথা বলছি। এখন নেগেটিভ এখন মানুষজন এই কথা বলবে, নিজে তো গিয়ে করতেছে। এখন আমাদেরকে যেন আমরা যেন না যাই, সেই জন্য এই কথা রাইট, বলতেছে। রাইট। বাট রিয়েলিটি বা ফ্যাক্ট চেক তো আলাদা। হ্যাঁ, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট বলতে হবে। এখন গালি খাবো, ওই লোকগুলোই হয়তো পরবর্তীতে বলবে যে ঠিক আছে। আমি গত সপ্তাহে একটা ভদ্রলোকের সাথে পরিচয় হইছে, মানে দেখা হইছে। উনি আ কারো একজনের ভিডিও দেখছে যে মাত্র ১০-২০ লাখ টাকা হলেই আপনি এখানে ব্যবসা শুরু করতে পারবেন আফ্রিকায়। আফ্রিকায়। সো উনি যেটা করছে যে আ নাম বললে সবাই চিনে ফেলবে, যার নাম বলি। আ উনি বলছে যেটা এর অল্প টাকার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ। সো উনি এবং তারা বলছে যে ওখানকার উগান্ডায় ভিসা করতে ৳২০,০০০ লাগে। হুম। সো ওই ভদ্রলোক একটু অনলাইনে সার্চ করে আরেকটা এজেন্সির কাছ থেকে আরেকটু কমে পাইছে। ৳৬,০০০-৭,০০০ তে, মানে গভর্নমেন্ট ফির চাইতে অল্প কিছু টাকা খরচ করেই
উনি ভিসা পেয়ে গেছে, উনি চলেও গেছে। চলে যাওয়ার পর ওনাকে ফোন দিছে এবং ওই ভদ্র মানে উনি সরি চিনে ফেলবো, যাদের সাথে কন্ট্যাক্ট করে গেছে ওনাদের কাছ থেকে উনি ভিসা করলো না কেন, এই জন্য ওনার ফোন আর রিসিভ করে না পরবর্তী 4 দিন। উনি হোটেলে বসেছিল 4 দিন। আরেক ভদ্রলোক তাদের মাধ্যমে ওইরকম খবর মানে মিস ইনফরমেশন যে $15,000-20,000 হলেই হয়, উনি $5,000 নিয়ে ওখানে গিয়ে উপস্থিত হয়েছে। ওই $5,000 মধ্যে ওনার তো $3,000 যাবে ওয়ার্ক পারমিটেই। একটা মুদি দোকান দিলেও তো ওইখানে যদি একটা মানে ফোনের মোবাইল ফোন বা মুদি দোকান দিলেও তো ওনার আরো $20,000 দরকার বা $30,000 ব্যাকআপ দরকার। সো এই যে মিস ইনফরমেশন গুলো যেগুলো আসতেছে একটু যাচাই বাছাই করে যাওয়া উচিত। আরেকটা প্রবলেম হচ্ছে যে সাউথ আফ্রিকায় যাওয়ার লোকজনকে উগান্ডাতে পাঠানো হচ্ছে, দালালরা পাঠাচ্ছে। সো ওখানে ওনারা গিয়ে বাঙালি কমিউনিটির সাথেও মিশতেছে না। আমাদের উগান্ডার বাঙালি কমিউনিটি খুবই হেল্পফুল। অ্যাটলিস্ট কয়েকজন ভাই আছেন, বাবু ভাই, নিজাম ভাই তার উনি কোটিপতি বাসী। নিজাম ভাই নিজের ব্যবসা বাদ দিয়ে বাঙালি যারা ওখানে গিয়ে এই মিস ইনফরমেশন গিয়ে হাজির হচ্ছে ওনাদের পিছনে সময় দিতে গিয়ে গত 3 মাস উনি ওনার ব্যবসায় মনোযোগ দিতে পারতেছেন না। নিজাম ভাই খুব ভালো মানুষ। আমি যে কোনো সমস্যায় বললে আগে নিজাম ভাইয়ের নাম নেই, ভাই কি করবো বা কিছু হইলে জানাই। বা বাঙালি যারা যাচ্ছে, আমি তো রাজধানীতে থাকি না, যে বাঙালি গিয়ে বিপদে পড়তেছে কোনোভাবে যদি আমার কাছে খোঁজ আসে আমি তখন বলে দিই যে নিজাম ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, ভাই এরকম এক লোক আসছে, কি করব। আমি জানি উনি বড় ব্যবসায়ী, এক্সাক্ট ইনফরমেশনটাই দিবেন যে কি করা উচিত। না আমি নিজাম ভাইয়ের নাম্বার দেওয়ার আগে নিজাম ভাইকে আমি জিজ্ঞেস করিনি যে ভাই আপনি তো অনেক ব্যস্ত। আমি বিব্রত থাকি নিজাম ভাইকে এত লোক গিয়ে ডিস্টার্ব করে। নিজাম ভাই ওনার সাধ্য মতো চেষ্টা করে। তো ফ্যাক্ট হচ্ছে যে এবং অনেক লোকজন গিয়ে উগান্ডায় 2-3 মাস করে বসবাস করে বাঙালিদেরকে এড়ায়, মানে ওখানে যারা এস্টাবলিশ বিজনেসম্যান আছে অ্যাটলিস্ট তাদের সাথে গিয়ে দেখা করলে 2টা চা খেলে সঠিক ইনফরমেশনটা পায়। অথবা যাওয়ার আগেই তো এটা যে লোকটা 5 লাখ টাকা মানে মানে এইভাবে গেছে, যাওয়ার পর 4 দিন হোটেলে বসেছিল আর ওনার কাছে আছে আর মাত্র 3 লাখ টাকা, ওই 3 লাখ টাকা উনি ব্যবসা শুরু করতে পারবে না। তো মানে একবারে রিয়েল ফ্যাক্ট এগুলো, রিয়েল ফ্যাক্ট জেনে বুঝে যাওয়া উচিত। তো যারা এই যে ছোট ছোট অফার দিচ্ছে $10,000, $20,000, $5,000 গিয়ে ওখানে কাজ করতে পারবে, এই করে দেবো, এর সাথে আমি বলবো যে ওই 10 বিঘা জমি থেকে কি পরিমাণ ইনকাম আসে এটা মানে ঠিক আছে আমি $20,000 নিয়েই যাব, আমি 10 একর জায়গা নিব, এর সাথে যোগ করা দরকার বিমান ভাড়া, ওখানে যাওয়ার পরে নিজের থাকা খাওয়ার ভাড়া, থাকা খাওয়া খরচ মাসে কত হবে এটা সে ক্যালকুলেশন করবে। দেন ওইখানকার ওয়ার্ক পারমিট, লাইসেন্স এগুলোতে কত টাকা লাগবে এটা হিসাব করবে। তার প্রতি মাসে কি পরিমাণ খরচ হতে পারে এটা হিসাব করে সারা বছরে হিসাব করবে, করে দেখবে তার ব্যালেন্স আর যে পরিমাণ জমি সে নিচ্ছে বা যে ব্যবসাটা সে করবে সেখানে কি পরিমাণ বিনিয়োগ লাগবে, সেই বিনিয়োগের এগেইনস্টে তার ইনকাম কত আসবে, সেটা আবার এই প্রতি মাসে তার যে বাজেট সেটার সাথে ম্যাচ করে কিনা। আমি 10 একর জায়গা নিলাম, 10 একর থেকে আমার বছরে $15,000 আসতেছে, এদিকে আমার হচ্ছে জীবন ধারণের খরচই $15,000, তাহলে আমি কোনো মানে মাঝে মাঝে না খেয়ে থাকবো, মাঝে মাঝে আমার ফান্ডিং সংকটে পড়বো। ফান্ডিং সংকটে থাকার কারণে হয়তো আমাকে মানে ব্যবসা ক্লোজ করে পুরো মানে মালপত্র যা আছে অর্ধেক আমি বেঁচে দিয়ে দেশে চলে আসা লাগতে পারে। $10,000 নিয়ে গেছে, বুঝে ওঠার আগে $10,000, $20,000 নিয়ে গেছে, বুঝে ওঠার আগে $10,000 খরচ হয়ে গেছে, বাকি $10,000 সে ব্যবসা শুরু করলো, ওখানে আরো $10,000 মানে দরকার হবে, ওটা না করতে বললে $10,000 মাল $3,000 বেচে দেশে চলে আসবে। একজন কিন্তু 74 লাখ টাকার সে গার্মেন্টস আইটেম নিয়ে গিয়ে 5 লাখ টাকা বিক্রি করে চলে আসছে। কারণ কি? সে যাওয়ার আগে বুঝেই নাই যে ওইখানকার মেয়েরা বা ওখানকার ছেলেদের ফিজিক্যাল ফিটনেস কেমন। 2 নাম্বারটা হচ্ছে ওরা কোন ধরনের ফ্যাশন পছন্দ করে। 2 মাসের ডিফারেন্সে ধরো ওখানে চাইনিজ থেকে যায়, এরকম একটা গেঞ্জি নিয়ে গেল, এই গেঞ্জি ধরো 2 মাসের মধ্যে আউটডেটেড হয়ে গেছে, তুমি নিয়ে গিয়ে প্রথমেই যত বড় বেচে ফেলো, তারপরে যেটা রয়ে গেছে সেটা কম প্রাইস হলেও ছেড়ে দাও, কারণ আর 2 মাস বা 3 মাস পর নতুন ডিজাইন আসবে, এটা আউটডেটেড। উগান্ডার লোকজন গরিব হতে পারে, কিন্তু বাংলাদেশে পুমা, অ্যাডিডাস এরা কবে থেকে ওপেন করছে? এখনো তো গত 1-2 বছরের মধ্যে যা করার করছে। হ্যাঁ 20 বছর আগে থেকে ওখানে পুমা, অ্যাডিডাস আছে। হ্যাঁ অ্যাডিডাসের দোকানে আমি ঢুকি, জুতা এরা নাড়াচাড়া করি, কেনার আর সাহস হয় না, বের হয়ে চলে আসি। ঠিক আছে, অনেক অনেক প্রাইস। আমার এই টি শার্টের দাম $700, হ্যাঁ এটা ওখানে $3,000 দাম পড়বে।
এটা 2 বছর ধরে পড়তেছি, এখন ঠিক আছে দেখি। এটা তো একবারে সিগনেচার হয়ে গেছে, যেখানে যাচ্ছেন সেখানেই এটাই ক্যারি করতেছেন। আমি আসার সময় এই ট্রাউজার 2টা নিয়ে আসছি, এটা 2টা নিয়ে আসছি, আর একটা 3/4 নিয়ে আসছি রাতে পরার জন্য আর কি। রাতে পরি, সকালে ওটা ভিজায় ধুয়ে বের হয়ে যায়। তো এখন মানে অনেক কাপড় নিয়ে মুভ করা ঝামেলা, মানে ডিসিশন মেক করা যে আমি সাদাটা না কালোটা, সাদাটা না কালোটা, তো ডিসিশন মেক করা টাফ, কালোটা ফাইনাল। আচ্ছা, এর সাথে সাথে আরেকটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটা যেরকম আসছে এর প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন আছে দর্শকদের। সেই প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে অনেক টাকাওয়ালা মানুষ আছে ব্যক্তিগতভাবে, 100 কোটি 200 কোটি 500 কোটি কোনো বিষয় না। অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে যারা ভালো ব্যবসা বোঝেন, ব্যবসায় প্রতিষ্ঠিত, অনেক ব্যবসা করেন, বা এগ্রিকালচার নিয়ে ব্যবসা করছেন, এরকমও বড় বড় ব্যবসায়ীরা আছেন, অনেক টাকার মালিক। তো এরা যে জিনিস বুঝলো না, মুজাহিদুল ইসলাম জাহিদ সেই জিনিস বুঝে এখানে গিয়ে ব্যবসা করতেছে, এটা কি আসলেই ঠিক? আচ্ছা, এটা খুবই চমৎকার কোশ্চেন। বিড়ি তো আরো অনেকেই ব্যস্ত, আকিজ কেন আকিজ হইল? প্রশ্নের অ্যান্সারটা কি? তো ভরসাও তো বিড়ি ব্যস্ত, রংপুর, তো ওই সময় তো আরো অনেকেই ব্যস্ত, সবার কোয়ালিটি তো সেম না। ওকে, তো অনেক বড় বড় যারা গ্রুপ, তারা তো তাদের নিজেদের ব্যবসা নিয়ে হুঁশ পায় না। তাকে নতুন ইনোভেশন, বাংলাদেশে ইনোভেটিভ লোক খুবই কম, রিসার্চার আরো কম, এবং বাংলাদেশি আমাদের ম্যাক্সিমাম মানুষ আমরা আসলে চেঞ্জ পছন্দ করি না, আমরা রক্ষণশীল। বড় গ্রুপ করতেছে না, এটা কে বললো? আমাদের কারো কাছে ইনফরমেশন নেই। স্কয়ার তো অপারেশন করতেছে কেনিয়াতে। আচ্ছা, স্কয়ারের কান্ট্রি ম্যানেজারের সাথে তো আমার চমৎকার একটা আড্ডা হলো, অনেক ভালো ভালো কথা শিখলাম ওনার কাছ থেকে, এবং আরো অনেকগুলো কোম্পানি ওখানে তো শুরু করছে। আচ্ছা, ব্যবসায়ী হিসেবে বাংলাদেশি আমরা ভালো না গুজরাটিরা ভালো, মারোয়ারিরা ভালো? ডেফিনেটলি গুজরাটি। ওরা 100 বছর আগে গেছে। মাধভানি গ্রুপের যে প্রধান মাধভানি, ও 12 বছর কি 14 বছর বয়সে প্রথম 1908 সালে জিনজাতে গেছিল। জিনজাতে তখন নীলনদের ওই পারে যে শহর, নীলনদের শুরুতে যে শহর জিনজাতে, ওইখানে ওনার চাচার দোকানে হেল্পার হিসেবে গেছিল এই 5-4 মাস খাটার জন্য। ওখানে গিয়ে সে খুব চালাক চতুর ছিল, নতুন ভাষা শিখে ফেলছে দ্রুত। শিখে ফেলার পরে 1922 সালে ওর চাচা বলছে আমি দেশে চলে যাব, দোকানপাট রাখবো না। ওই বন্দি দোকানটা ও তখন কিনে নিছে, কারণ ওর সাথে সাথে তখন স্টক বিজনেস করতো, ভুট্টা স্টক করতো, এটা স্টক করতো। করার পরে 24 সালে গিয়ে সে প্রথম হচ্ছে 500 একর জমি কেনে কাকিরাতে, কাকিরা সুগার মিল প্রতিষ্ঠা করে। এখন তাদের ওখানে $1 বিলিয়ন বিজনেস। আমরা চেঞ্জ পছন্দ করি না, এবং উপমহাদেশে একটা কথা ছিল কালাপানি, বাঙালিদের একটা কথা ছিল কালাপানি পাড়ি দিলে তার জাত গেল, তাই না? সো কালাপানি ওয়ার্ডটা তো আমাদের সংস্কৃতির মধ্যে রয়ে গেছে। সো অনেক বড় বড় গ্রুপ করে না, কারণ হচ্ছে যে ওখানে ইনিশিয়েটিভ, নাম না বলি, এরকমই খুব বড় একটা কোম্পানি যাদের প্রতি মাসে রেভিনিউ আসে প্রায় 50 কোটি টাকার প্লাস। গার্মেন্টস না, গার্মেন্টস তো মানে 500-700, এটা কোনো ট্র্যাডিশনাল মানে 50 কোটি টাকা প্লাস। ওইটার যিনি মালিক তার বয়স প্রায় 70-80 প্লাস। ওনার খুবই আগ্রহ, ওনার সাথে আমি 2023 সালে মিটিং করলাম, ওনার খুবই আগ্রহ উনি তানজানিয়া অথবা উগান্ডাতে ব্যবসা করবে। আমরা বসলাম, আমরা 8-10টা মিটিং করলাম 4 মাস ধরে। উনি ডিসাইডেড ওনার ছেলে এখানকার আরাম ছেড়ে যেতে চায় না, প্রতি মাসে আমার 40-50 কোটি টাকা আসতেছে, আমি কেন উগান্ডায় যাব? সো নেক্সট জেনারেশন, যে জেনারেশনটা ফাইট করে একটা কোম্পানি দাঁড় করাইছে, তার মেন্টালিটি আমি যে ফাইট করতেছি আমার মেয়ের মেন্টালিটি সেম হবে না। সে ছোটবেলা থেকে দেখতেছে যে জাহিদ বাবাকে এটা বললে ইজি হয়, ওটা অনেক কিছু ইজি হয়। হ্যাঁ, সে অলরেডি সে প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছে। ফার্মারে গেলে সব যারা ওয়ার্কার আছে তারা তাদেরকে অনেক সম্মান করে ইয়ে করে। ওর মেন্টালিটি আমার মেয়ের মেন্টালিটি, এটা স্যাড যে ও আমার মতো স্ট্রাগল করা শিখবে না। আমি তো চাইবো আমার মেয়ের আরাম দিতে, বাট ওর মেন্টালিটি আমার মেন্টালিটি সেম না। সো আমি যদি ওকে ওই স্ট্রাগলের মধ্যে ফেলতে চাই, নতুন একটা জায়গায় নিয়ে ফেলতে চাই, এই চেঞ্জের মধ্যে সে যেতে চাইবে কেন? একটা মুভি আছে, এটা দেখা উচিত অনেকের আমাদের, তবে ইয়াং ছেলেরা তো অনেক ক্রিয়েটিভ। আমি বুড়োদের এতক্ষণ কথা হচ্ছিল বুড়োদের, বড় বড় গ্রুপ যাদের ডিসিশন মেকাররা 50 প্লাস 60 প্লাস। এটা শুনে তো আমার মনে হচ্ছে যে আমাদের মধ্যে আসলে রিস্ক টেকিং ক্যাপাবিলিটি খুবই কম, নাই, মানে নাই বলবেন একেবারে নাই, তো বলা তো একেবারেই গেল, বা মানে আমরা কোনো রিস্ক নিতে চাই এইটুকু নাই। একটু দ্বিমত আছে, জেনজিরা তো ব্যাপক একটা চেঞ্জ দেখাই দিল। হ্যাঁ,
এরপরে জেনারেশন আরো ভদ্র হবে, আরো আরো তুখোড় হবে হুম, ন্যাচারালি। সো আমরা একটা চেঞ্জের মধ্যে যে যাচ্ছি। হ্যাঁ, কাউকে তো না কাউকে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। হুম, এখন যে কোশ্চেনটা সেই কোশ্চেনের অ্যান্সার এরকমও হতে পারে, আমি অন্যটার দিতে আমরা চেঞ্জ পছন্দ করি না, সবই ঠিক আছে, বুঝাইলাম। এর আরেকটা ফানি অ্যান্সারও আছে, কাউকে তো পথ প্রদর্শক হইতে হবে, ওটা না হয় আমি হই। আচ্ছা, শুরু করি, আমরা যদি 5 বছর 7 বছর সাস্টেন করি তখন হয়তো মানে বড় বড় বিগ যারা আছে তারা মুভ করা শুরু তারা করতে মুভ পারে। করা শুরু করবে। বাংলাদেশে এগ্রিকালচার সেক্টরের সবচেয়ে বড় যে কোম্পানি 4-5টা আছে, তার একজনের সিইওর সাথে আমি গতকাল রাতে মিটিং করছি। হুম, ওনার সাথে আমার রাতে খুব সিরিয়াস মিটিং হয়েছে। ওনারা 200-400 কোটি টাকা এক ধাক্কায় বিনিয়োগ করার সক্ষমতা রাখেন এবং ওনারা পোল্ট্রি নিয়ে কাজ করেন এবং পোল্ট্রি নিয়ে কাজ করার কারণে ওইখানে পোল্ট্রির কী অবস্থা এটা নিয়ে আমরা গতকাল অনেক আলোচনা করলাম। এই তো লিড ওনাদের আমি যদি হেল্প করতে পারি, জমি খুঁজে দেওয়া, প্রাইমারি ব্যারিয়ার যেটা, এটা সাহসটা দেওয়া, তাহলে হয়তো ওনারা শুরু করবে। ওনাকে দেখে হয়তো আরো 2টা কোম্পানি যাবে। এখন এই মিনিমাম আমাদের এখানে বাংলাদেশে আফ্রিকা নিয়ে মানে ভালো ধারণা রাখে এবং ওপেনলি আলোচনা করে হুম, হুম, এরকম মানুষ কয়টা? নিতান্ত হাতে গোনা হবে। তাহলে বড় গ্রুপ যদি চিন্তা করতে যায় তাহলে তার সে ওই রিসোর্স গুলো পাবে কোথায়? রিসোর্স আছে হুম, কোনো? লোকালে কোনো রিসোর্স নাই। একটা তো লিড পাইতে হবে। হুম, বাট বাংলাদেশে অনেক ব্যবসায়ী কোটিপতি, শত কোটি টাকার ব্যবসায়ী আফ্রিকায় আছে। তারা হয়তো সোশ্যাল মিডিয়াতে নাই। আমি চুনোপুটি 2 দিন ধরে কথা বলতেছি, এখন মানুষ আমাকে চেনে আফ্রিকা বিষয়ে। কিন্তু আমার চাইতে অনেক, অনেক বেশি জানে, অনেক ভালোভাবে এস্টাবলিশ, আরো অনেক ভালোভাবে সেই তথ্যটাই তো উনি অনলাইনে নেয়, ওনাকে আমরা চিনি না হয়তো। আইভরি কোস্টে এমন লোকও বাংলাদেশী আছে যার জমি দেখতে বিমান লাগে। বাংলাদেশি বাংলাদেশী। আমি এত পড়াশোনা করার পরে ওনার নামটা এখনো খুঁজে বের করতে পারি নাই। সে নামই নাই। তো এটা ফ্যাক্ট, তথ্য নাই। এই কারণেও হতে পারে। ফ্রেশি ফার্ম ওখানে যে উদ্যোগটা নিয়েছে বা যেটা করছে, সেম প্যাটার্নের কাজ কি অন্য কেউ করতেছে কিনা, বাংলাদেশি বা অন্য কোনো দেশের কেউ কাজ করছে কিনা? আম আমাদের আসলে 5,000 একর জমি নিয়ে এত ভাব নেওয়ার কিছু নাই। আমরা হচ্ছে উগান্ডার হিসেবে একটা মিড লেভেল ফার্ম। আম এই মাসের শুরুতে 5 তারিখ কি 6 তারিখের দিকে ৫, ৬, ১০ ৫-৬ তারিখের দিকে আমি একটা জমি দেখে আসলাম ৪১,০০০ একর। হ্যাঁ? আমাদের একই জায়গায়? আমার আমাদের পাশের জেলায়। হুম, আমাদের পাশের জেলায়। সো ৪০,০০০ একর, ৬০,০০০ একরের ইন্ডিয়ান বহু ফার্ম আছে। আমরা মিড লেভেল, আমরা ছোট না। ওর ছোট ফার্ম মানে ২০০-৫০০ একরের। আচ্ছা। আমরা মিড লেভেলের। চুনোপুটি মানে কি মানে বলবো? চুনোপুটি না, সরপুটিগুলা মানে এই বড় পুটিগুলা। আচ্ছা, মেনে নিলাম সরপুটি। এরকমই হবে। হ্যাঁ, চুনোপুটি সরপুটি। সরপুটিগুলা। কিন্তু এখানে বিগ হেড, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার বড়, বড় বাঘা, রুই কাতলা, রুই বাঘা কাতলা, এটাই রয়ে এরকম বহু গেছে। আছে এবং এরা ইন্ডিয়ান, গুজরাটি, হ্যাঁ। মেইনলি গুজরাটি। আছে এরকম। প্রচুর আছে। প্রচুর আছে। সেম ট্রাইব অফ মানে ফ্রেশি ফার্মের মতোই ট্রেডের বিজনেস করছে। হ্যাঁ, কেউ হয়তো পুরো তার 10,000 একরেই হয়তো হলুদ করতেছে। পুরো 10,000 একরেই কেউ হয়তো সয়াবিন করতেছে। কেউ হয়তো গরুই রেখে দিছে 10,000 স্টকে। হুম। এরকম। এই যে দেশ থেকে গেলেন, ওখানে আছেন, থাকতেছেন, বা বাংলাদেশে তো এত বছর মানে জন্মের পর থেকে এত বছর বাংলাদেশে স্টেবল হয়ে থাকা। তো এখন কাজের জন্য গিয়ে উগান্ডায় থাকতেছেন। বাংলাদেশের ব্যাপারগুলো আপনাকে খুব কষ্ট দেয় না? বিষয় অনেক কিছু। আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ। আমার আসলে পিছুটান অতটা কাজ করে না। আমি ফিউচার ওরিয়েন্টেড চিন্তা করি সবসময়। আম আমাকে মনে হয় পরিচয় হওয়ার এখন পর্যন্ত কখনো কি আফসোস করতে দেখছো পিছনের কিছু নিয়ে? উত্থান-পতন জীবনে তো গেছে, তাই হুম, জানো। হুম, হুম। আম আমি আমার পেছন নিয়ে আমি খুব বেশি আফসোস করি না। সো বাংলাদেশ থেকে ওখানে গেছি আমি আসলে মানে সামনের স্বপ্ন আর প্ল্যান এগুলো দেখেই হুঁশ পাই না। মতি মিয়া, আফসোস করবো কখন? আফসোস করব কখন? Right. ইটস ওকে। ফ্রেশি ফার্ম তো এখন দেশ থেকে দেশের বাইরে চলে গেছে, যদি এই কথা বলি, মানে গ্লোবালি মুভ করছে, মানে হুম। দেশে এখন আর নেই, তার ফুড স্টেপ এখন উগান্ডাতে। আর গ্লোবালি যখন যায় তখন তো তার এক্সপোজার বেড়ে যায়, অনেক অপরচুনিটি বেড়ে যায়। আর উগান্ডার কথা যদি স্পেসিফিক্যালি বলি, কারণ এখানে প্রচুর এনজিও কাজ করে, এনজিও বলতে ইসলামিক এনজিওর কথাও যদি বলি, তুরস্ক থেকে আছে বা
মিডল ইস্টের প্রচুর এনজিও আছে যারা কাজ করে, যারা প্রচুর ফান্ড দেয় বিভিন্ন রকম ভালো প্রজেক্ট, যেগুলো প্রসপেক্ট আছে, যেগুলো মনে করে সেই জায়গাগুলোতে ফান্ড দেয়। কিছু কিছু ডোনেশনও দিয়ে দেয়, কিছু কিছু ফান্ডও দেয়। এই যে একটা বড় জায়গা, তারা ফান্ড দিলে তো একেবারে মানে কয়েকশো মিলিয়নও দিতে পারে বা দিয়েও দেয়, দিচ্ছেও। তো এইরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা, বা আসলে ফেসিফার্মের ক্ষেত্রে এরকম কোনো অপরচুনিটি ক্রিয়েট হবে কিনা যে এরকম কোনো ফান্ড পেয়ে যাবে, গ্র্যান্ট হিসেবেও পেতে পারে বা ফান্ড হিসেবে পেতে পারে। আর দুই নাম্বার হচ্ছে এরকম ফান্ড পেলে ফেসিফার্ম আসলেই গ্রহণ করবে কিনা। তিন নাম্বার হচ্ছে যদি আসলেই ফেসিফার্ম গ্রহণ করে, সেই ক্ষেত্রে যারা এই ছোট্ট ছোট্ট ইনভেস্ট করেছে অল্প টাকা, তাদের কি হবে? ফার্স্ট অফ অল চিন্তা তো আছে, অপরচুনিটি আছে বলে চিন্তা আছে। চিন্তাটা আছে বলে হচ্ছে দ্য africandreams.com ডোমেইনটা 3 বছর আগে রেজিস্ট্রেশন করা ছিল। প্ল্যানটা এরকম ছিল যে আমরা যে ফেসিফার্ম কাজটা করতেছি ওখানে আমরা কতটুকু সোশ্যাল ইম্প্যাক্ট ফেলতে পারতেছি। প্রত্যন্ত এলাকায় গেছি, একেবারে অনাবাদী জমি নেওয়া হয়েছে, ওখানকার লোকজন যে জমিগুলো ফালা রাখছিল সেই জমিগুলোতে আমরা একটা এক্সাম্পল ক্রিয়েট করতে যাচ্ছি। এবং এই এক্সাম্পল এবং এই কাজটা করার কারণে ওইখানকার যেমন ফেসিফার্মের কারণে এখন মোটামুটি 150টা ফ্যামিলি তাদের রুটি রুজি বা ফিউচার আমাদের সাথে জড়িত ডিরেক্টলি। হ্যাঁ, ওখানে বাংলাদেশ এবং মিলে, দুটা মিলে আর কি 150 ফ্যামিলি। এটা আগামী বছর 500 হয়ে যাবে, আগামী 1.5 বছরে 500 হয়ে যাবে। সো এখন ফ্যাক্ট হচ্ছে এই 500 জনের সোশ্যাল ইম্প্যাক্ট কি পড়তেছে লোকালি। তো আমরা যদি 5 বছরে যদি এরকম একটা মডেল দাঁড় করাতে পারি যে একটা অনাবাদী জমি, একটা গুরুত্বপূর্ণ এলাকার 5-7 হাজার একর জমি এস্টাবলিশড, মানে এখানে গ্রো করা সম্ভব, কোন মডেলে করা সম্ভব সেটা সাকসেসফুল এক্সাম্পল তৈরি যদি করা যায়, তাহলে এখানে বড় একটা ইম্প্যাক্ট ফেলার সুযোগ আছে। মানুষের ক্যারিয়ার আসলে হওয়া উচিত, আসলে আমি যদি একটা ক্যারিয়ার চুজ করতে চাই, ক্যারিয়ার চুজ করার প্রথম ধাপ চিন্তা করা উচিত যে এই ক্যারিয়ার বা এই কাজটার মাধ্যমে আমি সোসাইটিতে কি ভালো ইম্প্যাক্ট ফেলতে পারি। সো যদি ইম্প্যাক্ট খারাপ হয় তাহলে খারাপ, যদি অনেক ভালো ইম্প্যাক্ট ফেলা যায়, তো আমরা ফেসিফার্ম ওই এলাকাতে যেটা ইম্প্যাক্ট মানে বিয়ন্ড দ্য বিজনেসটাকে যদি আমরা একপাশে রাখি, যে কাজ হচ্ছে সেটা কারণে সোশ্যাল ইম্প্যাক্ট যেটা পড়তেছে, তাতে যে 2 বেলা খেত সে এখন 3 বেলা খেতে পাচ্ছে। যার বাচ্চাকে সে স্কুলে পাঠাতে পারতেছিল না, অন্তত 15-20টা ফ্যামিলি তারা এখন তাদের বাচ্চাকে স্কুলে পাঠাতে পারতেছে। সো এটা যদি এই মডেলটাকে যদি আমরা 500 জায়গায় রেপ্লিকেট করি পূর্ব এবং পশ্চিম আফ্রিকায়, তাহলে কি রেজাল্ট আসতে পারে সেটা যদি তুলনামূলক চিত্র আমরা দেখাইতে পারি, তাহলে অনেক গ্রান্ট আসতে পারে। এবং এটা আসলে অনেক, মানে আমরা যতটুকু ভাবতেছি ফেসিফার্ম নিয়ে বাংলাদেশের মানুষজন যা ভাবতেছে, এটা তার চেয়ে অনেক বড় বড় একটা ব্যাপার। ডেফিনেটলি এটা অনেক বড় ব্যাপার। সো মানুষ তো তার স্বপ্নের সমান বড়, এরকম একটা কথা আছে। আসলে মানুষের স্বপ্নের লিমিটই তো নাই। যতটুকু বড় ভাবতেছে সেখানে যাওয়ার পর সে দেখতেছে লিমিট তো আরো বড়, লিমিট তো আরো বড়। এই কারণে কিন্তু সভ্যতা টিকে আছে। কেউ একজন পাগল চিন্তা করছিল যে এরকম কাঠকে এরকম বানানো যায় লিমিটের বাইরে, সে যখন এটা বানাইছে তখন আরো অনেক রিভলভিং চেয়ার বানাইছে, আরো আছে, মানে স্বপ্ন বাড়তে গেছে। সো ফেসিফার্ম যেটা করতেছে একটা মডেল দাঁড় করাচ্ছে, যে মডেলটা আমরা ডাটাও রাখতেছি ওইভাবে, এবং পুরো আফ্রিকার কোথায় কি ধরনের বিজনেস অপরচুনিটি আছে এগুলোকে আমরা ফিচার করতেছি আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে এখন মোটামুটি 450 কন্টেন্ট আছে, অনেকগুলো জায়গায় আমরা র্যাঙ্কিংয়ে চলে আসছি। এই ডাটাগুলো, এই ওয়েবসাইটটা ডাটা তৈরি করা হচ্ছে যে আমাদের ভার্চুয়াল প্রেজেন্সটা কতটা স্ট্রং, এটা যারা আসলে ক্যাপাবল, যে $1 বিলিয়ন স্পেন্ড করতে পারে, $1 ট্রিলিয়ন ফান্ড দিতে পারে, তাদের কাছে পৌঁছানোর এটা হচ্ছে কার্ড লাগে না, একটা তো যোগ্যতা লাগে। আমি চাইলেই তো RFL গ্রুপের মালিক আসে আমার সাথে মিটিংয়ে বসবে না, মানে আমার মতো জাহিদের সাথে, তাই না? আমাকে একটা জায়গায় যেতে হবে, তারপরে হয়তো উনি আমাকে গুনবে। এখন আমি গোনার জায়গাতে নাই। দিস ইজ রিয়েলিটি। সো আমাদের এই যে ওয়েবসাইটটা তৈরি হচ্ছে, এখন এই ওয়েবসাইটের কার্ড দিয়ে আমি এই বড় বড় যে সেমিনারগুলো হয় এগুলোতে অ্যাটেন্ড করা শুরু করবো। এটা আমাদের জানুয়ারি থেকে প্ল্যান। জানুয়ারির পর থেকে আমরা PR শুরু করব। ইনভেস্টমেন্ট ফোরাম যেগুলো আছে, ইনভেস্টমেন্ট এজেন্সি যেগুলো আছে, এদের কাছে আমরা PR করা শুরু করবো জানুয়ারির পর থেকে। এরা যখন বলবে যে তোমার মানে তুমি যা বলতেছো তার ফিজিক্যাল প্রেজেন্স কি, এটা মানে গ্রহণযোগ্যতা কি, তুমি রিয়েলি আসলে রিয়েল অবস্থাটা কি, ওকে চলো আমাদের ফার্মে দেখে, আমি ফিজিক্যালি তোমাকে দেখাচ্ছি। ওরা যখন হট এয়ার বেলুন উপর থেকে দেখবে যে নিচে মাছ চাষ হচ্ছে, একপাশে গরু ছাগল চলতেছে, ওখানে একটা সাস্টেনেবল মডেল তার হয়ে গেছে, তখন তাকে বোঝানো সম্ভব হয় চলো এটা নাইজারে করি, এটা ক্যামেরুনে করি, রেপ্লিকেট করি। আমার এই 5 বছরের ডাটা আছে, প্রুভেন ডাটা আছে,
ডাটাও আছে, ফিজিক্যাল ইয়েও আছে, আমাদের একটা টিম আছে, চলো এখন আমরা রেপ্লিকেট করি। তখন মানে এটা অ্যাকচুয়ালি $1 trillion মার্কেট। বাট ওইখানে ঢোকার জন্য তোমাকে ফার্স্ট হচ্ছে গেট কিপারের কাছ থেকে একটা গেট পাস নিতে হবে। ফেসি ফার্ম এবং এই আফ্রিকান ড্রিমস এটা হচ্ছে গেট পাস তৈরি করতেছে এখন, আগে 5 বছর সেটাই করবে। জাস্ট বিজনেস না, বিজনেসের বাইরে আমরা যে ইম্প্যাক্ট ফেলতে চাচ্ছি আগামী 20-25 বছরে, ওইটা হচ্ছে সবচেয়ে মজার জায়গা। হুম একটা টাই কেনা, কোন টাই কিনবো, কোন কালারের টাই হলে ভালো লাগবে আমাকে, ওটা দেখানোর তুলনায় ওই জায়গাটা মিনিমাইজ করে এই একই টি শার্ট পরে থাকা ভালো এবং ওই সময়টা ওই জায়গায় ব্যয় করা ভালো। ট্রু। সো যাওয়ার পরে যেটা হয়েছে, এখানে বসে আমরা এটা প্ল্যান করছিলাম এটা সম্ভব, আমি ভাবছিলাম $1 billion মার্কেট, কিন্তু ওখানে যাওয়ার পরে মনে হচ্ছে যে আমি যতটুকু ভাবছিলাম এটা হয়তো 5% 6%, এটা 100% গেলে আমি এখনো জানি না, আমার মাথাতে এখনো আসে নাই কত বড় বড় অপরচুনিটি ওখানে এখনো আছে, সব তথ্য এখনো আমার কাছে আসেই নাই। বাট খুবই রিচেবল এবং খুবই সম্ভব। ইম্পসিবল লেভেলের অপরচুনিটি। সেক্ষেত্রে যারা ওই যে যেটা লাস্ট কোশ্চেন ছিল, ছোট ছোট যারা ইনভেস্ট করে আপনার সাথে শুরু থেকেই সাপোর্ট দিয়ে থাকলো, তাদের অবস্থাটা কি হবে? এটা সাকসেসফুল মডেল তো করতেই হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এটা সাকসেসফুল মডেল না হলে তো বাকিগুলো কোনো সম্ভাবনাই দেখি না। এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগই নাই। মিনিমাম ওয়ান ওয়ে, মানে একটাই ওয়ে যেটা সফলতা এখানে ডু অর ডু, হুম হুম। ডু অর ডাই নো, মানে মরে যাওয়া যাবে না, করতেই হবে। ডু অর ডু অপশন একটাই। এবং আরে কমান্ডো মুভির যে হলিউডের নায়ক ছিল, এর নাম জানি কি, শোয়াজনিগারের একটা ছোট্ট ক্লিপ আছে, ওর লাইফে কোনো বি প্ল্যান ছিল না, প্ল্যান এ অ্যান্ড প্ল্যান এ, নো বি প্ল্যান। এ প্ল্যান করবো, নো, এ অর বি প্ল্যান, এ প্ল্যান ফলো হলে বি প্ল্যানে যাব, নো, ওর লাইফে কোনো বি প্ল্যান ছিল না, এ প্ল্যানে। সো এখানে আমাদের এই মডেল, সাকসেসফুল মডেল তৈরি করা ইম্পর্ট্যান্ট, এবং এই মডেলটা আমাদের পরবর্তীতে আরও অনেকগুলো অপরচুনিটি খুলে দেবে। এবং এই যে অপরচুনিটি, যারা ছোট ইনভেস্টর, এরা তো এই পুরো মডেলের একটা পার্ট, তারা তো এটার একটা ওনার। মানে ফেসি ফার্ম যত বড় হতে থাকবে, তোমাকেই বলি যে আমার একটা কনসালটেন্ট দরকার আগামী 2-3 বছর পর ডেভেলপমেন্ট ব্যাংকগুলোর সাথে কমিউনিকেট করার জন্য, আমি কই পাবো? চেনা জানার মধ্যে কে আছে বলো? আমার চেনা জানা আছে। তুমি মানে তোমার চেনা জানা তো আছে, হ্যাঁ হ্যাঁ তুমি নিজেই তো তাই, হ্যাঁ, তোমার নিজের কাজই তো তাই। আমি তো বলো আলামিন চলে আসো, কাজ আছে। হ্যাঁ রাইট, যেহেতু ডেভেলপমেন্ট সেক্টরেই কাজ করতেছি, এদের সাথেই কাজ করতেছি, অবশ্যই চেনা জানা। তো চেনা জানার মধ্যে তো চলে আসো, কাজ করি। True. আমি যে এখন একটা ছেলে, সিনেমাটোগ্রাফার একটা ছেলেকে অনেক চাচ্ছি যে সে আসুক, মানে বাংলাদেশ থেকে ওখানে আমি নিয়ে যাওয়ার খুবই ইচ্ছা আমার। আচ্ছা 5 লাখ 7 লাখ মানে ফলোয়ারের পেজ তৈরি করছে। সো আমাদের পিআর এবং হচ্ছে মিডিয়া কন্টেন্ট মেকিং এর জন্য আমার ওখানে অনফিল দরকার। আচ্ছা। সো ছোট ছোট ইনভেস্টর, এই ছোট ছোট ইনভেস্টরের মধ্যে খুব যোগ্যতা সম্পন্ন অনেক লোকজন আছেন, খুবই যোগ্যতা, এমআইটির প্রফেসরও আছেন, এমআইটির প্রফেসর, এমআইটির প্রফেসরও আছেন এই যোগ্যতার এসবের মাঝে। সাপ্লাই চেন নিয়ে নেদারল্যান্ডে কাজ করছেন, খুব ভালো পদে কাজ করতেছেন, এরকম লোকজন আছে যিনি $50,000 পর্যন্ত ইনভেস্টমেন্ট করছেন। ইউজ। হ্যাঁ, উনি সাপ্লাই চেন নিয়ে কাজ করছেন। ওনার কথা যে জাহিদ ভাই যখনই এদিকে ইউরোপ নিয়ে চিন্তা করবেন, নো টেনশন, ওটা আমার ছেড়ে দেন। ইউরোপের দায়িত্ব দিয়ে দিলেন। আমি তো জানি না, আমি তো পারি না। না মানে ওটাই Team তো বললাম, দরকার। তাকে ইউরোপের দায়িত্ব দিয়ে দিলেন, যখন এক্সপ্যান্ড করলেন তখন ইউরোপের দায়িত্ব দিয়ে তো দিলেন। আমরা যখন এইরকম চিন্তা করব, যেমন একজন আছেন হচ্ছে ক্যামেরুনে, উনি 20 বছর ধরে ক্যামেরুনে ট্রাক চালান, আচ্ছা ক্যামেরুনের আনাচে কানাচে সব জানা আছে। হুম। কারণ আমি যদি বলি যে ভাই ক্যামেরুনে এখন আমরা কাজ শুরু করব, ওইখানে ইসলামিক ডেভেলপমেন্ট ওখানে আর 20টা প্রজেক্ট করতে চায়, আমাদের একজন বিশ্বস্ত মানে ড্রাইভার দরকার, ভাই দরকার, যে হচ্ছে যাকে হুম। আমি নিশ্চিন্তে গাড়িতে পাঠাতে পারবো। তো ওখানে তো আমি 20 বছর আগে গেলাম, যে কোন এলাকায় করা উচিত, কি করা উচিত, ভাই পরামর্শ দেন, ভাই তো হুম, হুম। ফিল্ড আছে। আমাদের ঢাকার রাস্তা কি হবে, মানে সিগন্যালগুলো করা উচিত, সিএনজি ড্রাইভার, ট্রাক ড্রাইভাররা ভালো বলতে পারবে, আমরা তো তাদের কাছে যাই না। অপরচুনিটি আছে, হিউজ অপরচুনিটি আছে, এবং আমাদের এই এক্সাম্পলটা অনেক বেশি কাজ করবে হচ্ছে ডেভেলপমেন্ট এবং হচ্ছে আমাদের
ফিউচার গ্রোথের জন্য আর কি। আপনি কতটুকু কন্ট্রিবিউশন করতে পারছেন এর উপরে ডিপেন্ড করছে বাকিটুকু। রাইট বাকিটুকু রাইট দর্শক, আমরা এখানে বলতে চাই যে আসলে অনেক বড় অপরচুনিটি নিয়ে জাহিদ ভাই কাজ করতেছে এবং সেই জায়গা থেকে অনেক সুযোগও আছে। সেই সুযোগগুলো সে এক্সপ্লোর করুক, ফ্রেশিপাম আরও বড় হোক, আরও সামনে আগে যাক। দর্শক, আমরা পরের প্রশ্নে চলে যাই। একেবারে শেষের দিকে আলোচনা আমরা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করতে চাই। আপনার রিসেন্টলি যেই রিসোর্টের ডিজাইনটা প্রকাশ করেছেন, এখন মনে 3D কাজ চলছে আপনার, যেটা বলেছেন একটু আগে। তো এটা হচ্ছে পিরামিডের মতো, একবার পিরামিডের মতো না, পিরামিড ইটসেলফ একটা পিরামিড, যেটা একটু আগে বললেন যে নীল নদের তীরেই 2700 বছর পরে, আগে কোনো পিরামিড এখন পর্যন্ত সেকেন্ড টাইম হয় নাই। তো প্রশ্ন হলো, অরিজিনাল যে পিরামিড সেটা একটা খুবই টিপিক্যাল একটা ইনফ্রাস্ট্রাকচার এবং টিপিক্যাল একটা সাইন্টিফিক মেথড ফলো করে করা হয়েছে, যেটা খুবই ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল বর্তমান সময়ের জন্যও। তো সেই জায়গা থেকে আপনারা পিরামিড চিন্তা করেছেন, নিশ্চয়ই এখানে কিছু আছে। এটা কিভাবে করবেন, এই প্রশ্নটা অ্যান্সার দিলে তারপর একটা মজার প্রশ্ন করব। মাত্র মনে পড়লো যে আসলে আমরা একমাত্র না, পিরামিড এর আগে ফ্রান্সেও হয়েছে একটা, হুম। পিরামিড মেক্সিকোতেও আছে, চিলিতেও আছে। সো ফ্রান্সে লুভর মিউজিয়ামের গেটে ওখানে গ্লাস পিরামিড একটা করা হয়েছে, আছে আর কি। কিন্তু নীল নদের তীরে নেই, এটা নীল ঠিক আছে। নদের তীরে, হ্যাঁ নীল নদের তীরে নাই, দ্যাটস ইট। আমরা আসলে কি কি দিয়ে করবো এটা চিন্তা করবো, যেটা হুম। এটা আসলে আমরা মোটামুটি প্রাইমারি যতটুকু বুঝতে পারতেছি, চেঞ্জও হতে পারে, ইঞ্জিনিয়াররা ভালো বলতে পারবে, আমি ইঞ্জিনিয়ার না, সিভিল ইঞ্জিনিয়ার। সো আমরা হয়তো স্টিল ফ্রেম ইউজ করব, সাথে উড এবং এক্সপিএস, এক ধরনের ফোম আর কি, যেটা তাপ নিরোধক এবং হচ্ছে দাহ্য না। ইপিএস প্রথমে চিন্তা করছিলাম, বাট ইপিএস এ আগুন লাগলে খুব আগুন জ্বলে, বার্ন বেশি হয়ে মানে। যায়। সো এটা, এবং সাথে হচ্ছে লোকাল আফ্রিকান আর্ট বাইরের দিকে, এটা করব। গ্লাস লাগবে, গ্লাস করব। আর মেইন যে প্রধান যে কটেজ যেগুলো, সেগুলো তো 20 বাই 20 ফিট বাই 20 ফিট বা 20-22 ফিট বাই 20-22 ফিট এরকম হবে। মেইন পিরামিডের আমি 4 থেকে 5 তলা উঁচু করব আর কি, যাতে অনেক দূর থেকে দেখা যায়। সবচেয়ে চূড়াতে লাইটিং করব ভেতরে, যাতে বাইরে যে বিভিন্ন রঙিন গ্লাসটা বসানো আছে, আলোটা বাইরের দিকে রিফ্লেক্ট হয়ে যায়, মানে রিফ্লেক্ট না, নিচ মানে থেকে ছড়ায় যায়, ছড়ায় যায়। সো এটা যেন একটা আইকনিক কিছু একটা হয়, এই জন্য আর কি। এটা মার্কেটিং আমাদের খুব কাজে লাগবে, কারণ এটা করলে এটা আমাদের খুব ফাস্ট, এটা মানে ভাইরাল হবে। এটা বাংলা ভাষায় যদি ভাইরাল হয়ে যায়, বাংলা ভাষা বলে এটা ভাইরাল হবে ফাস্ট আর মানে কি। মানুষ এটা দেখতেই চলে আসবে, এরকম একটা বিষয় হয়ে যাবে। এটা হতে পারে, এটা হতে বাট পারে। টেকনিক্যাল বানানোটা একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে হ্যাঁ, থাকবে। কিছুটা চ্যালেঞ্জিং হবে, বাট আমরা ফার্স্টে একটা প্রথম দিকে আমরা একটা পাইলটিং করে ছোট একটা বানাবো আগে, যেটা যেটা বানাচ্ছি। দেন আমি পুরো কাজটা একবারে শুরু করবো না, প্রথমে একটা বানাবো, তারপরে দেখা যাক যে এটা ফিজিবল কিনা। ফিজিবল হওয়ার কথা, কারণ আমি যত ইঞ্জিনিয়ার বা এদের সাথে কথাবার্তা বলছি, আমি কথাবার্তা চলতেছে আমাদের, এই জন্যই ইপিএস থেকে এক্সপিএসে আসা হলো আর কি। কংক্রিটে করলে খরচও বাড়বে আর ভেতরে গরম হবে আর কি যথেষ্ট। কংক্রিটেও করা যায়। আসল পিরামিড যেভাবে করা হয়েছে, পাথরের সাথে পাথর রেখে রেখে, যেভাবে অনেক ভারী পাথর, আমরা তো ওই মডেলে করতে পারবো না। মানে পিরামিড যে আমলে হয়েছে, ওই আমলে ওরা যে পরিমাণ টেকনিক্যালি সাউন্ড ছিল, আমরা এখন এসে টেকনিক্যালি অতটা সাউন্ড না, আমরা পিছানো, ওদের ইজিপশিয়ানদের সাথে অনেক পিছনে চলে আসছে, মানে পিছনে আছে আর কি টেকনোলজিতে। এখনকার টেকনোলজিতে যেটা করা সম্ভব সেটাতেই আমরা চেষ্টা করবো আর কি। এই যে পিরামিড রিলেটেড রিসোর্ট একটা করবেন ওখানে, এটা নিয়ে কি লোকাল যারা স্থানীয় তাদের সাথে কি কোনো আলাপ হয়েছে, বা তারা কি জানে যে এই ধরনের একটা ইনফ্রা এখানে একটা হবে? না, আসলে আমরা তো আসলে জায়গার এগ্রিমেন্ট, জায়গা কেনা, এগুলো নিয়ে ব্যস্ত। জনে জনে তো আসলে গিয়ে আলোচনা করার কিছু নাই। আমার জায়গা, আমাদের জায়গা নেওয়া হবে, আমার জায়গাতে আমি একটা স্থাপনা করবো, এটা নিয়ে লোকাল। না, মানে এটা তাদের ফিডব্যাকটা বুঝতে চাচ্ছিলাম যে আসলে তারা এটাকে কিভাবে, লোকাল যেহেতু লোকাল কালচার বা লোকাল সব মিলিয়ে তারা এটাকে কিভাবে আমি অ্যাপ্রিশিয়েট করছে? 10-15 জনের আমার বন্ধু বান্ধব বা আমার উকিল বা ড্রাইভার বা লোকাল ব্লক যারা আছে, তাদের সাথে কথা বলছি, তারা সবাই খুবই এক্সাইটেড, আচ্ছা, খুবই এক্সাইটেড। হামজার কথা, যে হামজা চাচ্ছে যে আমি ওখানে যেন একটু আলাদা স্পেস রাখি, যাতে সে মাঝে মাঝে বাচ্চা কাচ্চা নিয়ে আসে, ওখানে থাকতে পারে। আচ্ছা, সো সবাই খুবই এক্সাইটেড এবং সবাই খুব খুশি। আচ্ছা, মানে সব মিলিয়ে সবাই একটা ভালো ফিডব্যাক। পজিটিভ। আমার মনে হচ্ছে যে শুধু ইউরোপিয়ান টুরিস্ট না, আমরা যদি এটা বানাইতে পারি, লোকাল ট্যুরিজমেও আমরা বেশ ভালো একটা দখল করতে পারবো। আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে আমরা কি প্রশ্ন যেটা, সেটা আপনার কাছে, সেটা হচ্ছে যে পিরামিডের সাথে তো ইলুমিনাতির সম্পর্ক আছে, তো আপনার সাথে ইলুমিনাতির কি সম্পর্ক, বা এটাকে সিলেক্ট করলেন কেন? এটা কি কোনো গভীর কোনো প্ল্যানের পার্ট নাকি? এটা আসলে কিরকম, কেউ কেউ কিছু কিছু কন্ট্রাডিক্টরি জিনিস খুবই পছন্দ করে। পিরামিডের সাথে মূসার তো সম্পর্ক আছে। হুম, পিরামিড তো আমাদের ধর্মের একটা অনেক বড় একটা, যদি আমি ধরো রামেসিস
রামেসিস টুর সেকেন্ড রামেসিস, হ্যাঁ। একটা মডেল মমি যদি আমি ওখানে বানায় রাখি দেখানোর জন্য যে দেখো এই পিরামিড ফারাওদের বানানো এবং তার লাস্ট পরিণতি এটা, হুম। হ্যাঁ, যে ইলুমিনাতি লাস্ট পরিণতি এই যে পিরামিড, এই যে ঠিক আছে রামেসিস 2, রামেসিস টু, হ্যাঁ। তাহলে কি বলবো? দেখার দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে। হ্যাঁ, তার এটা বানাইছে, আমরা বানাচ্ছি। তার মানে এটা না যে এটা আমি ইলুমিনাতিদের একটা উপাসনালয় বানাচ্ছি। সমাধি তো, পিরামিড তো একটা সমাধি, তাই না? সমাধি, ট্রু। এটা একটা স্ট্রাকচার। স্ট্রাকচারাল ডিজাইনের দিক থেকে আমি যদি দেখি তাহলে এটা চমৎকার একটা স্ট্রাকচারাল ডিজাইন। দ্যাটস ইট। অ্যান্ড ইট উইল হেল্প আস টু ডু গুড মার্কেটিং। তাহলে যে এই স্ট্রাকচার বা এই ইনফ্রা নিয়ে যে এত কথা হয় ইলুমিনাতির সাথে কানেক্টেড, এটা সেটা, তো এই বিষয়টা কেমন? আসর পড়ছে যে লোকজন এগুলো বলে, সারাদিন এগুলোর মধ্যে ঘুরপাক খাইতেছে। আচ্ছা। ঠিক আছে? তো আমরা তো গুড এক্সাম্পল নিব না ব্যাড এক্সাম্পল নিব, সেটা আমাদের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আমরা তো আর ওখানে এইটা বেনে ওই ইলুমিনাতিদের মানে দাওয়াত করে নিয়ে আসতেছি না যে আসো এখানে অষ্টম চক্র বানাও বা থার্ড আই বানাও। আমরা যে আর্টগুলো করবো সেখানেও তো আমি থার্ড আই রাখবো না। আমরা যে আর্টগুলো করবো সেখানে তো আমরা মানে ইজিপশিয়ান হায়ারোগ্রাফিক্স রাখবো, আমার ইচ্ছা আছে। বাট যে নকশাগুলো করবো সেগুলো তো আমি আফ্রিকান আর্টগুলো করবো। মিশরীয়রাও আফ্রিকান, বাট ওদের আর্ট আর এই পাশে আর্ট আলাদা। আমি পূর্ব আফ্রিকা ট্র্যাডিশনাল আর্ট করবো। দ্যাটস ইট। অনেকে ইনভেস্ট করতে চেয়েছিল দেশ থেকে, যে প্রশ্নের আগে করেছে যে আপনি বলেছেন কিছু একটা ব্যবস্থা হতে পারে, সরকারের অনুমতি বা এরকম কোনো কিছু করার সুযোগ হয়েছে কিনা? বা সরকারের অনুমতি, সরকার অনেক কিছু নিয়ে ব্যস্ত। এটা রিসেন্টলি এই ধরনের আইন চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। সরকারের ইচ্ছে আছে বলেও মনে হয় না। এটা গভর্নমেন্টের বিষয়, এটা গভর্নমেন্টই বলতে পারবে যে তারা কি করবে এটা। বাট যেটা হয়ে আছে ফ্যাক্ট, সেটা হচ্ছে যে অফিসিয়ালি এটা সম্ভব না। তার মানে যে কেউ করতে চাইলে দেশের বাইরে থেকে তাকে ইনভেস্ট করতে হবে। প্রবাসীরা করতে পারে। লাইক আমার এক প্রবাসী আছে পরিচিত, বা তাকে আমি টাকা পাঠিয়ে দিই, কোনোভাবে দেওয়া হলো, বা তাকে বললাম তুমি ওখান থেকে দিয়ে দাও, তোমাকে আমি পরে বাংলাদেশে দিয়ে দেবো, কোনো একটা মাধ্যম দিয়ে হতে পারে। এটা হয়তো কিছুটা মুশকিল আর কি, কারণ হচ্ছে যে এটা কি আসলে মানি লন্ডারিং এর মধ্যে পড়ে যায় কিনা, এই বিষয়টা আমি আসলে হুন্ডি মানে এই বিষয়টা নিয়ে আমি ভীত। এই সব ঝামেলার মধ্যে না যাওয়াই বেটার। আচ্ছা, মানে সমস্ত ঝামেলা মুক্ত মানে কাজগুলো অবশ্যই যখন যে দেশের নাগরিক আমি, সে দেশের লকে রেসপেক্ট করা উচিত। ঝামেলা এড়ায় চলাই ভালো, অযথাই একটা মানে এইসব ঝামেলার মধ্যে না যাওয়াই বেটার। আমাদের আফ্রিকান ড্রিমস ওয়েবসাইটটা ইংলিশে করা, আমাদের বরং বাংলাদেশিদের আওতার বাইরে গিয়ে আরও ফরেন ইনভেস্টমেন্ট আনা যায় কিনা সেটার জন্যই, সেটার লিডগুলো তৈরি করার জন্য ওয়েবসাইটটা বানানো। হ্যাঁ, শুধু বাংলাদেশি ইনভেস্টরদের উপর ডিপেন্ড না করে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টগুলোর দিকেও এখন আমাদের মুভ করতে হবে। এবার মুভটা যে করতে হবে সেটা আমাদের আফ্রিকাতে কাজ শুরুরও 6 মাস 8 মাস আগে থেকে আরও বেশি হবে। 1.5 বছর আগে থেকে নিলয় কাজ করতেছে। 1.5 বছর আগে থেকে আমাদের প্ল্যাটফর্মে তৈরি করতেছিলাম আফ্রিকান ড্রিমস নিয়ে। এটা এই কারণে আমি জানতাম যে মানে আমি একটা জায়গায় গিয়ে আমাকে শুধু বাংলাদেশি, এবং বাংলাদেশি না পসিবল না, বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশিদের পসিবল না, প্রবাসী বাংলাদেশিদের উপর ডিপেন্ড করাটা পুরোটা ঠিক হবে না। ভিন্ন জায়গায় আমাকে মুভ করতে হবে, এবং এটা করতে গেলে আবার কিন্তু লিগাল ডকুমেন্টসগুলো 100%, যেমন জার্মানের একটা নাগরিক যদি আমার এখানে বিনিয়োগ করতে আসে, তাকে আমাকে 100% লিগাল ডকুমেন্টস দিতে হবে। 100% লিগাল ডকুমেন্টস কি? ধরো তুমি যদি ইনভেস্ট করো, তুমি আমাদের সফটওয়্যার একটা সফট কপি পাচ্ছ, এটার ভ্যালু কি, লিগাল স্ট্রাকচারটা কি, কোনো লিগাল স্ট্রাকচার আছে, বাট ওটার লিগাল ভ্যালু কি আছে, ওই দেশের আইনে আছে। ইনভেস্টমেন্ট হচ্ছে কোথায়? উগান্ডায়। সো উগান্ডাতে আমরা এখন যেটা করতেছি, আমরা ডিজিটাল সিগনেচারে চলে যাচ্ছি। ডিজিটাল সিগনেচার তুমিও করবা, আমিও করব, দেন ওটা প্রিন্ট হবে। কেউ যদি এটার লিগাল ডকুমেন্টস 100% তার কাছে কুরিয়ারে নিতে চায়, আমার উকিল সেখানে সিল সাপোর্ট দিবে, যে লিগাল অ্যাডভাইজার সে তার নিজের সিল দেবে, এটাকে সরকার গভর্নমেন্ট রেজিস্টার্ড এগ্রিমেন্ট হিসেবে গভর্নমেন্ট রেজিস্টার্ড করবে, এবং এটা নোটারি করে তাকে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। অ্যারাউন্ড $150 মধ্যে খরচ পড়বে পুরো জিনিসটা কমপ্লিট করতে, উকিলের ফি, লিগাল রেজিস্ট্রেশন ফি, এবং এটা উগান্ডাতে 100% লিগাল একটা ইনভেস্টমেন্ট। সো আমরা ওইটা অলরেডি আমরা ডান। আমি মানে আমাদের এই সপ্তাহে প্রথম ডকুমেন্টস আমরা আমেরিকা পাঠাচ্ছি আর কি, মানে এগ্রিমেন্ট হয়েছে। মানে সে $4,000 বিনিয়োগ করছে, তাকে এই লিগাল ডকুমেন্টস পাঠানো হচ্ছে, যেটা উগান্ডার আইন অনুযায়ী 100% ভ্যালিড। সো আমাদের এই লিগাল স্ট্রাকচারগুলোও তৈরি করে কমপ্লিট এখন।
যেমন গত বছর যখন কথা বলছি তখন বলতে পারছি যে না আমরা লিগ্যাল ডকুমেন্টস ওইভাবে দিতে পারতেছি না, এগ্রিমেন্ট করতেছি ব্যক্তিগত কোম্পানির সাথে, বাট এখন এটা 100% লিগ্যাল আমরা ডকুমেন্টস দিতে পারতেছি ইনভেস্টমেন্টের। এটা তো আপনাদের একটা অ্যাচিভমেন্টই বলা যায়। আমরা শিখতেছি, আমি তো গত বছর বলেই গেছিলাম যে আমরা যত দিকে সম্ভব আমরা লিগ্যালি আগাইতে চাই। হ্যাঁ, এখন আমরা ক্রাউড ফান্ডিং যে নিচ্ছি এটা উগান্ডাতে পুরোপুরি লিগ্যাল না, পুরোপুরি লিগ্যাল না বলতে ইললিগ্যালও না, নীতিমালা নাই, বাংলাদেশের মতোই। কেনিয়াতে লিগ্যাল। আমি চেষ্টা করবো আগামী বছর কেনিয়াতে ক্রাউড ফান্ডিংটা, আমাদের ফেসিফার্মের ক্রাউড ফান্ডিংটা লিগালি কেনিয়াতে রেজিস্টার্ড করে ওইখান থেকে ইনভেস্টমেন্ট নেওয়া, যেটা ওকে ক্রাউড ফান্ডিং আমরা 100% ওয়ার্ল্ড ওয়াইড লিগালি করতে পারতেছি। বাট ওই জায়গায় যেতে আমাকে আগে এই দিকে কাজগুলো শেষ করে ওখানে যেতে হবে। এখনই গেলে ওটা পাবো না, কিন্তু আগামী বছর গেলে পেয়ে যাবো। সেটা আমরা করেও ফেলবো, আমরা চেষ্টা করবো ওটা করে ফেলতে। দর্শক, আমরা কথা বললাম মুজাহিদুল ইসলাম জাহিদের সাথে, ফেসিফার্ম যিনি উদ্যোগ নিয়েছিলেন উদ্যোক্তা হিসাবে, এবং তার বিশাল সাম্রাজ্য যেটা করেছেন বা যত কাজ করছেন পুরোটাই নিয়েই কথা বললাম। বিভিন্ন প্রশ্ন আপনারা করেছিলেন, সেই প্রশ্নগুলোকে শুনলাম, সেই প্রশ্নগুলো তাকে করেছি, তার কাছ থেকে অ্যান্সারগুলো পেয়েছি। আশা করি আপনারা আপনাদের অ্যান্সারগুলো পেয়ে গেছেন, উত্তরগুলোকে পেয়ে গেছেন। আরও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই যখন আমাদের পডকাস্টটা লঞ্চ হবে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব পেজে অবশ্যই সেই প্রশ্নগুলো করবেন। তার পক্ষ থেকে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে বা তিনি হয়তো উত্তরগুলোকে দিয়ে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, আমরা চাই বাংলাদেশে একটা প্রতিষ্ঠান যারা বাহিরের দেশে গিয়েছে, এক্সপোজার হচ্ছে, বড় হোক, আরও বড় হোক, এবং যারা এখানে ইনভেস্ট করছেন লিগালি, যদিও অলরেডি ক্লিয়ারলি বলেছেন যে আসলে বাংলাদেশ সরকারের নীতিমালার কারণে এখানে অনেকভাবে ইনভেস্ট করার সুযোগ থাকছে না বা নেই, বাট বাহির থেকে করার সুযোগ আছে। যারা আগ্রহী তারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। বাট আমরা আবার সেই প্রথমের একটা কথায় ফিরে যেতে চাই। আপনারা যে কথাটা বলেছেন অনেকবার যে আমরা আসলে কেউ প্রতারিত হতে চাই না, দর্শক আমাদেরও উদ্দেশ্য এই জায়গাতেও ছিল যে আমরা আজকে কথা বলছি 2025 সালের এই অক্টোবর মাসে, আমরা চাই যে 2030 সালে আবার বসবো, আবার আড্ডা দিব। সেদিন হয়তো বা ওয়ার্ল্ডের একটা রিনাউন্ড কোম্পানি হিসেবে ফেসিফার্মের সাথে আমার বসার সৌভাগ্য হবে, মুজাহিদুল ইসলাম জাহিদের বসে থাকার সৌভাগ্য হবে। এই আশা ব্যক্ত করে আমাদের আজকের পডকাস্ট এখানে শেষ করছি। যাওয়ার আগে বরাবর আমরা যেটা করি, আমাদের যে সিজন 2 থেকে আমরা যেটা করেছি, আমাদের যে গেস্ট থাকে তার কাছ থেকে আমাদের যে টি শার্ট আছে সাম্প্রতিক লেখা, সেই টি শার্টে একটা অটোগ্রাফ নিই, এবং আমরা সেম আমাদের গেস্টকে অনুরোধ করছি আমাদেরকে একটা অটোগ্রাফ দেওয়ার জন্য, সাম্প্রতিককে কিছু বলার জন্য। Autograph plus message. হ্যাঁ, ঠিক, বাট একটু আস্তে। রাইট, এবার থিঙ্ক বিগ। এখানে আমাদের গেস্ট আজকে লিখে ফেলেছে থিঙ্ক বিগ। আসলেই থিঙ্ক বিগ করা উচিত। আমরা অনেক বড়ভাবে চিন্তা করি, বড় কিছু নিয়ে চিন্তা করি, যেন অনেক বড় কিছু হয়, সেই আশা ব্যক্ত করছি আমরা।